হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ডব্লিউবি এক্সাম পোর্টাল। বায়োলজি অ্যান্ড ম্যাথের ওপর আমাদের কিন্তু রেলওয়ে গ্রুপ বির জন্য চলছে ক্র্যাশ কোর্স। তোমরা চাইলে জয়েন করতে পারো মাত্র মান্থলি 59 রুপিসে, অর্থাৎ প্রতি মাসে 59 রুপিস। এই হিসাবে একসাথেই যে সব ভিডিও দিয়ে দেওয়া হবে এমন না। বায়োলজি যেমন দেখতে পাচ্ছ তোমরা, টোটাল 56টা ভিডিও আছে, তার মধ্যে 15টা ভিডিও আপলোড করা হয়েছে এবং ফুললি এনসিইআরটি বেসড ভিডিওগুলো। যারা দেখছে তারাও জানে, মেটেরিয়াল যা পাচ্ছে তারাও জানে, তাদের কাছ থেকে রিভিউ নিতে পারো চাইলে। ফুললি এনসিইআরটি বেসড এখানে করানো হয়েছে। আর ম্যাথে তোমাদের 100+ অর্থাৎ 100-র বেশি ভিডিও আছে, যেখানে মাত্র 14টা ভিডিও এখন অবধি আপলোড করা হয়েছে। মাত্র এক সপ্তাহই হয়েছে কোর্সটা লঞ্চ হয়েছে, ঠিক আছে? তাই তোমরা চাইলে মান্থলি 59 রুপিসে এই কোর্সটা তোমরা জয়েন করতে পারো। পেমেন্ট সিস্টেমে যদি কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে তোমরা ডেফিনেটলি উইদিন 2 দিনের মধ্যে, উইদিন 2 ডেজ তোমরা কী পাবে, রিফান্ড পেয়ে যাবে। পেমেন্ট সিস্টেম টোটালি ইউটিউবের হাতে। আর তোমরা কীভাবে জয়েন করতে পারবে সেটাও বলে দিই। ডব্লিউবি এক্সাম পোর্টালে যে কোনো ভিডিও ওপেন করে নাও, নিচে যেখানে সাবস্ক্রাইব বাটন থাকে ওর পাশে দেখবে জয়েন বলে একটা নীল কালারের বাটন আছে। ওই জয়েন বাটনে ক্লিক করলে তোমরা দেখতে পাবে, প্রথমে বলবে শুধু যদি বায়োলজি নিতে চাও তাহলে 29 টাকা 29 রুপিস, আর যদি ম্যাথ আর বায়োলজি নিতে চাও তাহলে দেখবে 59 রুপিস লেখা আছে। আমি বলবো ম্যাথ আর বায়োলজি দুটোই নিতে, কারণ ম্যাথের প্রয়োজন হয় তোমরা জানো, এবং টোটালি এনসিইআরটি এবং টিসিএস প্যাটার্নের ম্যাথ 100+ ভিডিওস ওখানে দেওয়া হচ্ছে। তো আমি বলবো সেটা উপলব্ধি করতে বা নিতে। এবার দেখো অনেকে 29 রুপিসে জয়েন করছে পরে ম্যাথ নেবে বলে। এক্ষেত্রে কী হচ্ছে, ইউটিউবের পেমেন্টে একটা সিস্টেমের প্রবলেম আছে, যে কারণে পরে আর 59 রুপিসে অনেকে ম্যাথটাকে নিতে পারেনি এখন অবধি, এরকম খবর আমাদের কাছে আছে। আর আমি বারবার বলবো, যদি পেমেন্টে কোনো প্রবলেম হয় সেক্ষেত্রে রিফান্ড তোমরা 2 দিনের মধ্যে ডেফিনেটলি পাবে। রিফান্ড পাওয়ার পরে আরেকবার ট্রাই করতে পারো যদি তোমরা চাও। 2-3বার ট্রাইয়ের পরে একদম গ্যারেন্টেড হচ্ছে, অনেকের তো প্রথমবারই হয়ে যাচ্ছে। তো জয়েন কী করে করবে বললাম, জয়েন বাটনে ক্লিক করলে তোমরা জয়েন করতে পারবে। চলো এবার আমাদের ভিডিওতে চলে যায়। আজকে তোমাদের 30টা প্রশ্ন আছে এবং দারুণ দারুণ প্রশ্ন আছে, সেগুলো আমরা দেখে নেব। ওকে, তাহলে আমাদের প্রথম প্রশ্ন দেখো, মানুষের হৃৎপিণ্ডে রক্ত সংবহনের ক্ষেত্রে নিচের কোনটি সঠিক পথ? ডান নিলয় থেকে বাম নিলয় কাটো, ডান অলিন্দ থেকে বাম অলিন্দ কাটো, ডান অলিন্দ থেকে ডান নিলয় হতে পারে, ডান অলিন্দ থেকে বাম নিলয় কাটো। একটাই অপশান থাকলো, এটাই কারেক্ট, ঠিক আছে? দেখো আমি কিন্তু জানি না কিছু, ধরে নাও সাপোজ আমি কিছু জানি না যে নিলয় কাকে বলে, অলিন্দ কাকে বলে, আমি কিছু জানি না, কিন্তু একটা ট্রিক তোমাদের বলেছিলাম, মনে আছে হয়তো, যেটা আমি তোমাদের পেড ক্লাসে বলেছিলাম, ঠিক আছে? যখন আমি তোমাদের হার্ট করিয়েছিলাম, ঠিক আছে, হার্টের ক্ষেত্রে আমি তোমাদের বলিয়েছিলাম, মনে করে দেখো। আমি বলেছিলাম যে নিলয় থেকে নিলয় কোনো দিন হবে না, অলিন্দ থেকে অলিন্দ কোনো দিন কম্বিনেশন হবে না, অলিন্দ থেকে নিলয় কম্বিনেশন হতে পারে, নিলয় থেকে অলিন্দ এই কম্বিনেশন হবে না। কী বললাম আবার বলে দিই, ভালো করে বোঝো। নিলয় নিলয় কম্বিনেশন, নি কম্বিনেশন পসিবল নয়, অলিন্দ অলিন্দ কম্বিনেশন পসিবল নয়, নিলয় থেকে অলিন্দ, ঠিক আছে, নিলয় থেকে অলিন্দ কম্বিনেশন পসিবল নয়। একমাত্র পসিবল অলিন্দ থেকে নিলয় কম্বিনেশন। কি কম্বিনেশন পসিবল? অলিন্দ থেকে নিলয় কম্বিনেশন, ঠিক আছে, এটা পসিবল। আরও আমি একটা জিনিস বলেছিলাম, আমি বলেছিলাম ডান থেকে বামে যাচ্ছে, মনে করে দেখো, এটাও পসিবল নয়। অর্থাৎ এখানে 3টে যে আমি তোমাদের বলেছিলাম, সেই 3টে জিনিস বা 4টে জিনিস পসিবল নয়। আমি বলেছিলাম ডান থেকে বামে যাচ্ছে, সেটা পসিবল না, কারণ ডান আর বাম কি, এই যে ডান ডান লেখা আছে, বাম ডান ইত্যাদি ইত্যাদি। ডান থেকে বামে যাচ্ছে পসিবল নয়, নিলয় থেকে নিলয় যাচ্ছে পসিবল নয়, অলিন্দ থেকে অলিন্দ যাচ্ছে পসিবল নয়, নিলয় থেকে অলিন্দ যাচ্ছে এটা পসিবল নয়, উল্টো দিকে যাবে তাহলে রক্ত, সেটা পসিবল নয়। রক্ত সবসময় অলিন্দ থেকে নিলয়ে যায়, রক্ত সবসময় অলিন্দ থেকে নিলয়ে যায়, এইটা হচ্ছে পসিবল। এখন দেখো কোথায় আছে, এই দেখো অলিন্দ থেকে নিলয়, এই দেখো ডান অলিন্দ থেকে বাম নিলয় রয়েছে, আমরা কেটে দিচ্ছি, কারণ ডান বাম পসিবল নয়, ডান আর বাম কম্বিনেশন পসিবল নয়, ডান ডান পসিবল, বাম বাম পসিবল। এই দেখো ডান ডান পসিবল, অলিন্দ নিলয় পসিবল, এই দেখো অলিন্দ নিলয় পসিবল। তাহলে পসিবল কী কী, চলো লিখে দেওয়া যায়। একটা ছোটো শর্ট ট্রিক, সোজা কথা বলতে পারো, এই ধরনের শর্ট ট্রিকগুলো অনেক সময় এক্সাম্পলের ক্ষেত্রে ইউজফুল হয়। প্রথমে এটা বলে দিই, তারপর তোমাদের বলছি। দেখো কী কী পসিবল হয়, ডান থেকে ডানে যাচ্ছে এটা পসিবল, বাম থেকে বামে যাচ্ছে এটা পসিবল, ঠিক আছে? অ্যাকচুয়ালি কী হয়, আরও প্রিসাইজলি বলতে গেলে, এই মাঝখানে দুটো তুলে দিয়ে বলি, আরও প্রিসাইজলি বলতে গেলে এটা অ্যাকচুয়ালি হয় ডান অলিন্দ থেকে, ডান অ থেকে ডান নিলয়ে যায়, আর এটা বাম অ থেকে বাম নিলয়ে যায়। এই কম্বিনেশনটা অনলি পসিবল, ডান অলিন্দ থেকে ডান নিলয়, বাম অলিন্দ থেকে বাম নিলয়। উল্টোটাও পসিবল নয়, কিন্তু এই দিক থেকে এদিকে পসিবল না, অলওয়েজ মনে রাখবে এই থেকে এদিকে পসিবল, এদিক থেকে এদিকে পসিবল। অর্থাৎ অলিন্দ থেকে নিলয় রক্ত যায়, নিলয় থেকে অলিন্দে কখনো রক্ত যায় না, তাহলে উল্টো হয়ে যাবে। তাহলে কী বললাম, পসিবল
ডান অলিন্দ থেকে ডান নিলয় পসিবল, বাম অলিন্দ থেকে বাম নিলয় পসিবল। ঠিক আছে, তো এইগুলো শর্ট ট্রিক তোমাদের জাস্ট বললাম। এবার একটা জিনিস দেখে নাও, এটা তো আশা করি খাতায় লিখে নাও। ঠিক আছে, দেখো সব জিনিস তো আর পিডিএফে থাকবে না, খাতায় লিখে নাও। ওকে, এটা আমি মুছেই দিলাম। যারা লিখতে চাইছো একটু পিছিয়ে এসো, ভিডিওটা পজ করো, পজ করে লিখে নাও। এবার একটা জিনিস বলছি, একটু ভালো করে দেখো অ্যাকচুয়ালি কী হয় তোমাদের বলে দিই। ঠিক আছে, এই হচ্ছে সাপোজ ধরো আমাদের হৃৎপিণ্ড। ঠিক আছে, এই হচ্ছে সাপোজ ধরো আমাদের হৃৎপিণ্ড, এইটা হচ্ছে আমাদের এইটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, এইটা হচ্ছে আমাদের বাম নীল। আমি কিন্তু ডান বাম ভুল লিখছি না, যারা জানো তারা জানো। এটা হচ্ছে ডান অলিন্দ, এটা হচ্ছে আমাদের ডান নিলয়। ক্লিয়ার হয়েছে? এবার একটা জিনিস ভালো করে দেখবে, কি বলছি ভালো করে শুনবে। রক্ত ফুসফুস দিয়ে প্রথমে বাম অলিন্দে আসে, তারপর বিপত্র কপটিকা, দ্যাট মিন্স বাইকাস্পিড ভালভ, সেখান দিয়ে সেটা কী হয় বাম নিলয়ে যায়। তারপর সেখান থেকে সেটা কী হয় দেহে যায়। কী হয় দেহে যায়। দেহ থেকে রক্ত, এইখানে কোথাও দেহ আছে, দেহ থেকে রক্ত কী হয় ডান নিলয় নয়। কিন্তু আমি কী বলেছি, রক্ত সবসময় অলিন্দ থেকে নিলয়ে আসে, তার মানে দেহ থেকে রক্ত কোথায় যেতে হবে, যদি নিলয়ে ঢোকে তাহলে নিলয় থেকে অলিন্দে যেতে হবে, সেটা পসিবল না। তো রক্ত এখান থেকে সোজা কী করে ডান অলিন্দে আসে। কী হয় ডান অলিন্দে আসে, অর্থাৎ দেহ থেকে রক্ত কী হয় ডান অলিন্দে আসে, সেখান থেকে কী হয় সেটা ডান নিলয়ে যায়। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের সিনারিও। কি বললাম, এই জায়গায় কোথাও ফুসফুস আছে, আমি ফ ফর ফুসফুস লিখে দিচ্ছি। এটা ধরো ফুসফুস, ফ ফ ফুসফুস, এখানে কোথাও ফুসফুস আছে। ফুসফুস থেকে রক্ত বাম অলিন্দে আসছে, বাম অলিন্দ দিয়ে রক্ত বাইকাস্পিড ভালভ দিয়ে বাম নিলয়ে যাচ্ছে, বাম নিলয় থেকে রক্ত দেহে যাচ্ছে, দেহ থেকে রক্ত ডান নিলয়ে আসছে, ডান অলিন্দে আসছে, ডান অলিন্দ থেকে রক্ত ডান নিলয়ে আসছে। আমি বললাম বাম বাম কম্বিনেশন আর ডান ডান কম্বিনেশন পসিবল, বাম থেকে ডান বা ডান থেকে বাম সরাসরি পসিবল নয়। আবারও বলছি, যদি বাম এখানে লেখো, এখানে কোথাও একটা দেহ থাকতে হবে, দেহ থেকে অলিন্দ থাকতে হবে, দেহ থেকে ডান দিক থাকতে হবে, ডান দিকের পর ফুসফুস থাকতে হবে, ফুসফুসের পর বাম থাকতে হবে। অর্থাৎ সরাসরি বাম দিক থেকে ডান দিকে রক্ত যায় না হৃৎপিণ্ডের বাম দিক থেকে সরাসরি ডান দিকে রক্ত কখনো যাবে না। প্রথমে বাম দিকে দুটো পার্ট আছে, বাম অলিন্দ বাম নিলয়। তো বাম দিকের কাজ সমাপ্ত হয়ে দেহে ঢুকবে, দেহ থেকে ডান দিকে যাবে, ডান দিক থেকে ফুসফুস, ফুসফুস থেকে আবার বাম দিক, এই চক্রটা চলতে থাকে। কখনো ভাববে না ডান থেকে বাম, বাম থেকে ডান যায়, এটা কোনো দিন পসিবল নয়। আর একটা ছোট্ট ডিটেলিং তোমাদের দিই, এই যে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝখানে এইখানে অবস্থান করে বিপত্র কপটিকা বাইকাস্পিড ভালভ, আর ডান অলিন্দ আর ডান নিলয়ের মাঝখানে অবস্থান করে ত্রিপত্র কপটিকা ট্রাইকাস্পিড ভালভ। ভেরি ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে বাম নিলয় থেকে রক্ত দেহে যাচ্ছে, কোন পথে যায় যেন মহাধমনী পথে, আর দেহ থেকে রক্ত যে ডান অলিন্দে ঢুকছে কোন পথে যায় যেন মহাশিরা পথে। এই জায়গায় থাকে আমাদের মহাশিরা, ভেনা কাভা। ঠিক আছে, আর এই জায়গায় আমাদের থাকে মহাধমনী। কি থাকে মহাধমনী। আরোটা কি থাকে আরোটা, মহাধমনী। এর উপর প্রশ্ন আছে, চলো নেক্সট প্রশ্নে যাব আমরা। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি দূষিত রক্ত পরিবহন করে না। তো চলো আমি তোমাদের একটা ডায়াগ্রাম এঁকে দিই। ফার্স্ট ডায়াগ্রাম এঁকে দিলে আমার মনে হয় তোমাদের বোঝাতে আমার সুবিধা হবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হৃৎপিণ্ড, দুটো পার্টে আমি হৃৎপিণ্ডকে ভাগ করে দিলাম, আগেও যেটা করেছিলাম। বারবার তোমরা এরকম করে আঁকবে, দেখবে তোমাদেরও সুবিধা হবে। এইটা হচ্ছে আমরা জানি বাম দিক, এবং এটা হচ্ছে আমাদের বাম অলিন্দ, এটা হচ্ছে আমাদের বাম নিলয়, এটা হচ্ছে আমাদের ডান অলিন্দ। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ডান নিলয়। ঠিক আছে, আর এই জায়গায় কোথাও আমাদের ফুসফুস নামক একটা জিনিস আছে। ঠিক আছে, কোথাও আমাদের কী আছে, ফুসফুস নামক একটা জিনিস আছে, তো আমি ফুস বলে লিখে দিচ্ছি। ওকে, তো দেখো কি হয়, রক্ত ফুসফুস দিয়ে প্রথমে এখানে আসে। ঠিক আছে, সেখান থেকে আমাদের কোথায় যায়, বাম নিলয়ে যায়, সেখান থেকে আমাদের কোথায় যায়, দেহে যায়। ঠিক আছে, তো এই যে পুরো কাজটা হচ্ছে এদিকে, টোটাল কাজ আমাদের O2 দিয়ে হয়। ঠিক আছে, এইটা বুঝলে। এবার দেখো দেহ দিয়ে রক্ত কোথায় যায়, ডান অলিন্দে যায়, সেখান দিয়ে ডান নিলয়ে যায়, ডান নিলয় দিয়ে কোথায় যায়, সেটা ফুসফুসে যায়। এই দিকে যা কাজ হয় সব CO2 দিয়ে হয়। ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যেটা বললাম, বাম দিকের যে কাজ, এটা বাম দিক, দেখো বাম অলিন্দ বাম নিলয় লিখেছি, এদিকের যে কাজ হয় সব O2 দিয়ে হয়, আর এদিকের যে কাজ হয় সব CO2 দিয়ে হয়। ঠিক আছে, এবার তোমাদের আরেকটি জিনিস মনে রাখতে হবে, যেটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি, এবারে মনে রাখো, হৃৎপিণ্ডে যখনই কিছু ঢোকে তখন সেটা শিরা পথে ঢোকে। কি পথে ঢোকে, শিরা।
ঠিক আছে। আর হৃৎপিণ্ড দিয়ে যখনই কিছু বেরোয় তখন সেটা ধমনী পথে বেরোয়। এই দুটো জিনিস তোমাদের মাথায় রাখতে হবে। এখন দেখো, ফুসফুস থেকে ওটুযুক্ত রক্ত বাম অলিন্দে ঢুকছে, মানে হৃৎপিণ্ডে ঢুকছে, ফুসফুস দিয়ে ঢুকছে, এটাকে বলা হয় ফুসফুসীয় শিরা। ক্লিয়ার? ফুসশিরা বলে লিখলাম। এখানে দেখো, বাম নিলয় থেকে রক্ত দেহে যাচ্ছে, মানে হৃৎপিণ্ড দিয়ে রক্ত বেরিয়ে দেহে যাচ্ছে, এটাকে বলা হয় মহাধমনী। ওকে, নেক্সট দেখো, দেহ থেকে রক্ত ডান অলিন্দে আসছে। ইম্পর্টেন্ট পয়েন্ট, দেহ থেকে রক্ত, এই যে দেহ থেকে রক্ত ডান অলিন্দে আসছে, এই যে এই টিকটা একটু বাড়ি দিলে ভালো হতো, ডান অলিন্দে, এখান থেকে রক্ত ডান অলিন্দে আসছে, এই যে, তার মানে আমরা হৃৎপিণ্ডে ঢুকছি, তো এই পথটাকে আমরা শিরাই বলবো, কারণ হৃৎপিণ্ডে যখন ঢোকে তখন শিরাপথে ঢোকে, মহাশিরা। দেহের সঙ্গে যুক্ত সব কিছু মহা হবে, কারণ দেহ একটা মহাপাঠ, অত বড় একটা এলাকাতে হৃৎপিণ্ড রক্ত দিচ্ছে, মানে মহা এরিয়াতে রক্ত দিচ্ছে, ওই জন্য যখন দিচ্ছে মহাধমনী, বেরিয়ে গেলে ধমনী, আর এলে সেটা শিরা, ওই জন্য মহাশিরা। আর ডান নিলয় থেকে রক্ত বেরিয়ে যাচ্ছে, রক্ত ডান নিলয় থেকে বেরোচ্ছে, মানে হৃৎপিণ্ড থেকে বেরোচ্ছে, বেরোলে আমরা কি বললাম, ধমনী পথে। তো এটা একটা ধমনী, এই যে এটা একটা কি, এটা একটা ধমনী। ওকে, এই ধমনীর যে নাম হয়, এই ধমনীর নাম হচ্ছে ধমনী, মানে ফুসফুসীয় ধমনী। কী নামের নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ওকে, কারণ ফুসফুসে যাচ্ছে, ঠিক আছে। মনে রাখবে, দেহের সঙ্গে যুক্ত হলে সেটা মহা, ফুসফুসের সঙ্গে যুক্ত হলে সেটা ফুসফুসীয়। ওকে, ফুসফুস থেকে এলে সেটা শিরা, ফুসফুসে গেলে সেটা ধমনী। এর থেকে বেটার মনে রাখো, হৃৎপিণ্ডে এলে সেটা শিরা, আর হৃৎপিণ্ড থেকে বেরোলে সেটা ধমনী। যখনই হৃৎপিণ্ডে ঢুকবে তখন শিরাপথে ঢুকবে, যখনই হৃৎপিণ্ড থেকে বেরোবে সেটা ধমনী পথে বেরোবে। এখন তোমরা বলবে এখানে তো এসব জিনিস লেখা নেই, তো কী করে বুঝবো কোনটা কী করছে? এই হচ্ছে রেলওয়ের ব্যাপার। রেলওয়ে কী করে জানো তো? রেলওয়ে যেটা করে, ও ইংরাজিটাকে লিখে দিয়েছে বাংলায়। তোমরা বলবে স্যার বাংলায় দিন, বাংলায় তো লেখা আছে, এবার চলো দেখো, পালমোনারি ভেন, ভেন মানে হচ্ছে শিরা, ভেন মানে কি, শিরা। পালমোনারি মানে হচ্ছে ফুসফুসীয়, ঠিক আছে, পালমোনারি মানে কি, ফুসফুসীয়। তো বেসিক্যালি পালমোনারি ভেন মানে ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা ওটুযুক্ত রক্ত পরিবহন করে, মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করে। তো এটা আমাদের অ্যান্সার হবে। এখন এখানে বোথে নেই, তো এটা আমাদের অ্যান্সার। ভেনা কাবা মানে কি, মহাশিরা। ভেনা কাবা মানে কি, মহাশিরা। আচ্ছা, আটারি মানে কি, আটারি মানে হচ্ছে ধমনী, আটারি মানে হচ্ছে ধমনী। পালমোনারি মানে একটু আগে বললাম ফুসফুসীয়, ঠিক আছে। তো দেখো, মহাশিরা আর ফুসফুসীয় ধমনী তো CO2 যুক্ত রক্ত পরিবহন করে, তো এও হবে না, এটাও হবে না। অ্যান্সার আমাদের কোনটা হবে, এইটা হবে, কারণ এ O2 যুক্ত রক্ত পরিবহন করে। O2 যুক্ত রক্ত পরিবহন করলে তাকে বিশুদ্ধ রক্ত বলা হয়, CO2 যুক্ত রক্ত পরিবহন করলে তাকে দূষিত রক্ত বলা হয়। O2 হচ্ছে আমাদের জীবনদায়ী, ওই জন্য বিশুদ্ধ, CO2 হচ্ছে জীবনের প্রতি ক্ষতিকারক, ফলে দূষিত। এখানে বলা হয় যে দূষিত রক্ত পরিবহন করে না, তাই অ্যান্সার আমাদের কোনটা হবে, মানে বিশুদ্ধ রক্ত পরিবহন করে, অ্যান্সার আমাদের কোনটা হবে, পালমোনারি ভেইন বা ফুসফুসীয় শিরা। এই যে এইটা আমাদের অ্যান্সার হবে। ক্লিয়ার হলো? চল নেক্সট আমরা পরের কোশ্চেনে যাব। পরের প্রশ্ন, কম জেলি নিচের কোন পর্বভুক্ত, নিডেরিয়া, টিনোফেরা, প্লাটিহেলমিনথেস অর পরিফেরা? অ্যান্সার তোমাদের কী হবে, টিনোফেরাতে, ঠিক আছে। পরিফেরা, নিডেরিয়া এবং টিনোফেরা। পরিফেরা হচ্ছে সেলুলার লেভেল অর্গানাইজেশন দেখা যায়, মানে কোষীয় তন্ত্র দেখা যায়। নিডেরিয়া থেকে টিস্যু তন্ত্র পরিলক্ষিত হয়, ঠিক আছে, এবং টিনোফেরাতেও সেটা দেখা যায়। তো কমজেলি হচ্ছে টিনোফেরার অংশ। তো দেখে নাও কমজেলিকে দেখতে কেমন লাগে, কমজেলিকে দেখতে এরকম লাগে, ঠিক আছে, এরকম দেখতে, এবং এরা সামুদ্রিক হয়। তো অ্যান্সার তোমাদের এখানে টিনোফেরা তো হবেই, এটা তো প্রথম কথা। কটা বৈশিষ্ট্য লিখে দিই, যেমন এখানে টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখা যায়, মানে এদের টিস্যু দেখা যায়, ঠিক আছে, যেটা নিডেরিয়াতেও দেখা যাচ্ছিলো, কিন্তু পরিফেরাতে কিন্তু সেলুলার লেভেল অর্গানাইজেশন দেখা যায়, ঠিক আছে, সেলুলার লেভেল। এই জিনিসগুলো একটু মনে রাখতে হবে, কোষীয় তন্ত্র দেখা যায় কিন্তু এখানে টিস্যু তন্ত্র দেখা যায়। নেক্সট হচ্ছে, যেটা টিনোফেরার ক্ষেত্রে আমি লিখছি তোমাদের, নেক্সট যেটা, সেটা হচ্ছে কি, এদের যে এরা হার্মোফোরাইট হয়। হার্মোফোরাইট মানে কি, এদের একই দেহে শুক্রাণু এবং ডিম্বাণু উৎপন্ন হয়, ঠিক আছে, স্পার্ম অ্যান্ড এগ, স্পার্ম প্লাস এগ একই দেহে উৎপন্ন হয়, যেটা খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট এদের ক্ষেত্রে। নেক্সট যেটা কি, এরা ওশানিক হয়, মানে সামুদ্রিক হয়, ঠিক আছে, এক্সক্লুসিভলি মেরিন হয় এরা, সামুদ্রিক। এটা দিয়ে প্রশ্ন রেলওয়েতে পড়েছে, নিচের কোনগুলো এক্সক্লুসিভলি মেরিন বা সামুদ্রিক, ঠিক আছে, সেটা টিনোফেরা হবে। নিডেরিয়া, প্লাটিহেলমিনথেস, পরিফেরার মধ্যে টিনোফেরাই একমাত্র সামুদ্রিক, পরিপূর্ণভাবে সামুদ্রিক, ঠিক আছে। নেক্সট যেটা পয়েন্ট, সেটা হচ্ছে কি, এদের যে ফার্টিলাইজেশন সেটা এক্সটার্নাল হয়, অর্থাৎ দেহের বাইরে এদের ফার্টিলাইজেশন পরিলক্ষিত হয়, ঠিক আছে। এই 3-4টে পয়েন্ট তোমাদের একটু মনে রাখতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, এদের দেহে এই যে কম জেলি বলা হয়, কেন বলা হয়, কারণ এদের দেহে 8টা কমপ্লেট থাকে। কটা কমপ্লেট থাকে? 8টা, ঠিক আছে,
8টা কম প্লেট থাকে। কি কাজে লাগে এই কমপ্লেট? কমপ্লেট বেসিক্যালি কাজে লাগে শিকার ধরতে আর সাঁতারে, ঠিক আছে? তো এই কটা পয়েন্ট মনে রাখলেই তোমাদের হয়ে যাবে মোটামুটি, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন, প্রথম সেফালাইজেশন নিচের কোন পর্বে দেখা যায়? অ্যান্সার হবে তোমাদের প্লাটিহেলমিনথেস, ঠিক আছে? দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার, প্লাটিহেলমিনথেস। সেফালাইজেশন কথার মানে হচ্ছে, যে সেফালাইজেশন আছে এটার মানে হচ্ছে মস্তিষ্ক তৈরি, ঠিক আছে? তোমরা মস্তিষ্ক শব্দটা মনে রাখো, তাহলে মাথায় আসবে মস্তিষ্ক তৈরিকরণ বা মস্তিষ্ক গঠনকে বলা হয় সেফালাইজেশন, ঠিক আছে? মাথার মতো কিছু একটা এই প্রথম তৈরি হচ্ছে প্লাটিহেলমিনথেসে। প্লাটিহেলমিনথেসের প্রথম যে পয়েন্টটা সেটা তোমরা দেখিয়ে গেলে, প্রথম সেফালাইজেশন তৈরি হয়। নেক্সট হচ্ছে এরা ট্রিপ্লোব্লাস্টিক ছিল, ঠিক আছে? ট্রিপ্লোব্লাস্টিক। ট্রিপ্লোব্লাস্টিক মানে কি? এদের যে জার্ম ওয়াল, তাতে 3টে ওয়াল দেখা যেত। একটা হচ্ছে মেসো, 2 হচ্ছে এন্ডো, অ্যান্ড লাস্ট হচ্ছে তোমাদের একটো। লাস্ট হচ্ছে কি তোমাদের একটো, ঠিক আছে? একটো। এই 3টে জার্ম ওয়াল দেখা যেত, ঠিক আছে? মেসোডার্ম, এন্ডোডার্ম আর একটোডার্ম, খুব ইম্পর্ট্যান্ট। তো এই 3টে যদি থাকে তাকে আমরা বলি ট্রিপ্লোব্লাস্টিক। নেক্সট যেটা দেখা যেত সেটা হচ্ছে এদের কিন্তু যৌন এবং অযৌন 2 পদ্ধতিতেই এদের কিন্তু গ্যামেট, মানে এদের কিন্তু ফার্টিলাইজেশন হতো। যৌন জননে আমরা জানি গ্যামেটের মাধ্যমে হয়, ঠিক আছে? যৌন জননে আমরা কি জানি? যে গ্যামেটের মাধ্যমে হয়। অযৌন জনন এরা 2টো পদ্ধতিতে করতো, ঠিক আছে? এগুলো সব আমি তোমাদের পেডে করিয়েছি এবং আরও ভাস্ট করিয়েছি। অযৌন জনন এরা 2টো পদ্ধতিতে করে। একটা হচ্ছে তোমাদের রিজেনারেশন, ঠিক আছে? রিজেনারেশন। আর 2 হচ্ছে তোমাদের বাইফিশন, ঠিক আছে? দ্বিবিভাজন, বাইফিশন। 2টো পদ্ধতিতে কিন্তু এরা বংশবিস্তার করে। একটা হচ্ছে রিজেনারেশন, জিইএনই বলে ছেড়ে দিচ্ছি আমি, রিজেনারেশন। আর 2 হচ্ছে বাইফিশন, মানে দ্বিবিভাজন। তো এইগুলো খুব ইম্পর্ট্যান্ট পয়েন্ট। আরেকটা, এরা কিন্তু প্যারাসাইটিক হয়। ট্যাপ ওয়ার্ম হচ্ছে এর মেন কৃমি, ঠিক আছে? ট্যাপ ওয়ার্ম এর একটা মূল এক্সাম্পল হচ্ছে ট্যাপ ওয়ার্ম, টোয়েনিয়া, এগুলো হচ্ছে এক্সাম্পল। ট্যাপ ওয়ার্ম হচ্ছে এক্সাম্পল। আর এরা হচ্ছে প্যারাসাইট হয়, মানে তোমার পেটের ভেতর এরা অবস্থান করে, যার ফলে পেট ব্যথা করতে আরম্ভ করে, ঠিক আছে? প্যারাসাইট হিসাবে এরা কিন্তু অবস্থান করে। এই 3-4টে পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, যেটা তোমাদের মাথায় রাখতে হবে। আচ্ছা, আরেকটা যেটা ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা খুবই ইম্পর্ট্যান্ট পয়েন্ট ইনফ্যাক্ট, সেটা হচ্ছে এদের কিন্তু প্রথম অর্গ্যান লেভেল অর্গানাইজেশন দেখা যায়। একটু আগে আমি তোমাদের বললাম যে টিনোফেরা হচ্ছে লাস্ট যেখানে আমরা টিস্যু লেভেল অর্গানাইজেশন দেখতে পাচ্ছি। এদের ক্ষেত্রে অর্গান লেভেল অর্গানাইজেশন কিন্তু দেখা যাচ্ছে। অর্গান লেভেল অর্গানাইজেশন বলতে কি বোঝায়? দেখো, কোষ থেকে আমরা জানি টিস্যু তৈরি হয়, টিস্যু থেকে আমরা জানি অর্গান তৈরি হয়, ঠিক আছে? কোষ থেকে আমরা জানি কলা, কলা থেকে টিস্যু, টিস্যু থেকে আমাদের অর্গান তৈরি হয়, ঠিক আছে? তো টিনোফেরা পর্যন্ত টিস্যু অর্গান তৈরি করতে পারেনি, কিন্তু প্লাটিহেলমিনথেসে এসে আমরা দেখছি যে টিস্যু আস্তে আস্তে অর্গান তৈরি করছে। অর্গান মানে কি? অঙ্গ প্রত্যঙ্গ। যেমন হার্ট একটা তোমার অর্গান, কিডনি একটা অর্গান, ঠিক আছে? এরকম অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করছে প্লাটিহেলমিনথেসের ক্ষেত্রে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। নেক্সট হলো আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন 5 দাগ, নিচের কোনটি থেকে ক্ষুদ্রান্তে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? অ্যামাইনো অ্যাসিড মেনলি প্রোডাক্ট অফ প্রোটিন, ঠিক আছে? প্রোটিন ভাঙলে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? তো প্রোটিনেরও প আছে, আর ওপরে দেখো তো কোনটার প আছে, সেটাই আমাদের অ্যান্সার হবে। প্রোটিন থেকে পেপটাইড, এবং পেপটাইড থেকে আমরা জানি অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়, ঠিক আছে? তো এখানে তুমি দেখতে পাচ্ছ পেপটাইড কথাটা তোমাদের দেওয়া আছে, তো দিস ইজ দ্য কারেক্ট অপশন হেয়ার। ওকে, এখানে বেশি কিছু আমি বলবো না। যদি পুরো বায়োলজি কোর্সটা তোমরা পেতে চাও, একদম অল্পতে আছে, ঠিক আছে? তোমরা জানো সামান্য রুপিসে রাখা হয়েছে, এখন তো একদম রুপিস লো করে দেওয়া হয়েছে। তো সেটা তোমরা নিতে পারো 59 রুপিস মান্থলিতে, ঠিক আছে? শুধু যদি বায়োলজি চাও তাহলে সেটা 29 রুপিস মান্থলি আছে। বাট ইউটিউব পেমেন্ট সিস্টেম ইজ ভেরি ব্যাড। আমরা জানি যে ইউটিউব পেমেন্ট সিস্টেম সত্যি খুব খারাপ কাজ করছে, যার ফলে কী হচ্ছে, 3-4 বার করার পরই ওই পেমেন্টটা সাকসেসফুল হচ্ছে। আর 3-4 বার ফেলিওর হলে ভয় পাওয়ার কোনো কারণ নেই, যতবার ফেলিওর হবে ততবার রিফান্ড আসবে। কিন্তু মুশকিল হচ্ছে তাড়াতাড়ি পাওয়ার দরকার। তো সেই জন্য তোমরা একটু তাড়াতাড়ি রিফান্ড পাওয়ার পরই আরেকবার ট্রাই করো, ঠিক আছে? এমন নয় যে রিফান্ড পাওয়ার আগেই ট্রাই করবে, সেটা করো না। রিফান্ড পাওয়ার পরেই ট্রাই করো, তবে ইট ইজ গ্যারান্টেড যে রিফান্ড তোমরা পাবে, ঠিক আছে? যতবার ফেলিওর হবে ততবারই রিফান্ড পাবে, যদি তোমাদের অ্যাকাউন্ট থেকে কেটে নেওয়া হয় কিছু, ঠিক আছে? চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব 6 দাগে। নেক্সট পরের প্রশ্ন হচ্ছে, নিচের কোনটি মায়োকার্ডিয়ামের বৈশিষ্ট্য নয়? পয়েন্ট টু বি নোটেড বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ মায়োকার্ডিয়াম। মায়োকার্ডিয়াম কি? হার্ট মাসল, ঠিক আছে? হৃৎপিণ্ড পেশি। হার্ট মাসলকে আমরা মায়োকার্ডিয়াম বলি। হৃৎপিণ্ড, হার্ট পেশি, ঠিক আছে? হৃৎপিণ্ড পেশি, বাংরেজি হয়ে গেল, বাংরেজি একসঙ্গে মিক্স করলাম। চলো যাই হোক, মায়োকার্ডিয়াম, ঠিক আছে? কী হয়? বাই নিউক্লিয়েটেড হয়? নো, মায়োকার্ডিয়াম ইজ নট বাই নিউক্লিয়েটেড। মায়োকার্ডিয়াম ইজ সিঙ্গেল নিউক্লিয়েটেড অর ইউনিনিউক্লিয়েটেড, অর্থাৎ মায়োকার্ডিয়ামের যে নিউক্লিয়াস থাকে সেটা একটাই নিউক্লিয়াস থাকে। প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া থাকে, এটা কারেক্ট।
কোষগুলি শাখা প্রশাখা যুক্ত হয়, এটাও কারেক্ট। সার্কোমিয়ার থাকে, এটাও কারেক্ট। সার্কোমিয়ার কি? সার্কোমিয়ার হচ্ছে ইউনিট, এমন একটা ইউনিট যেটা হার্ট পেশিকে সংকুচিত আর প্রসারিত হতে সাহায্য করে, কন্ট্রাকটাইল ইউনিট বলা হয়, ঠিক আছে। হৃৎপিণ্ডের পেশি কী হয়? সংকুচিত আর প্রসারিত হয়, তার ফলে রক্ত আমাদের সারা দেহে পাম্প হয়। হার্ট নিয়ে তো একটু আগেই প্রথমে আমি প্রচুর কথা বলেছি, ঠিক আছে, অলিন্দ নিলয় ব্যাপার নিয়ে। যাই হোক, হৃৎপেশির মধ্যে প্রচুর পরিমাণে সার্কোমিয়ার থাকে আর মাইটোকন্ড্রিয়া থাকে। মাইটোকন্ড্রিয়া কী হয়? দেখো, আমরা যবে জন্মেছি আর যবে মারা যাব, সেখান থেকে শুরু করে এন্ড অবধি টোটালটা হৃৎপিণ্ডে কিন্তু কাজ করবে। হৃৎপিণ্ড আর ব্রেন দুটোর কিন্তু কোনো কি হয় না, কোনো সীমা পরিসীমা থাকে না ওয়ার্কের, সারাক্ষণ ধরে কাজ করে যাচ্ছে। হার্ট বন্ধ হলে কী হবে জানো? আমরা সোজা ওপর দিকে চলে যাব, ঠিক আছে। তো হৃৎপিণ্ড আমাদের কখনো বন্ধ হয় না। তো হৃৎপিণ্ডে চলতে থাকার জন্য ওর প্রচুর এনার্জি দরকার হয়, আর এনার্জি সংশ্লেষ কোথায় হয়? কোষে, মাইটোকন্ড্রিয়াতে। ওই জন্য প্রচুর পরিমাণে মাইটোকন্ড্রিয়া হৃৎপেশিতে থাকতে হয়। নেক্সট হচ্ছে কোষগুলো শাখা প্রশাখা যুক্ত হয়, ইয়েস, ব্রাঞ্চড হয়। আর থার্ড যেটা লেখা আছে, মানে ফোর্থে ডিতে যেটা লেখা আছে সার্কোমিয়ার কেন থাকে? সংকুচিত আর প্রসারিত হয়, আমরা জানি হার্ট মাসল, সেই কারণে রক্ত সারা দেহে পাম্প হয়, সেই কারণে সার্কোমিয়ার প্রয়োজন হয়, ঠিক আছে। তো আর একটা জিনিস এখানে বলেছে বৈশিষ্ট্য নয় কোনটা, এটা অ্যান্সার হলো বাই নিউক্লিয়েটেড। কেন অ্যান্সার হলো? কারণ মায়োকার্ডিয়াম বা হার্ট পেশিতে একটাই নিউক্লিয়াস থাকে। আলোচনা কেন করে দিচ্ছি? হয়তো পড়ার সময় আর হবে না, কারণ সামনেই এক্সাম আছে, হয়তো সেপ্টেম্বরের দিকেই, হয়তো আমি কনফার্ম করছি না, সেপ্টেম্বরের দিকে এক্সাম স্টার্ট হওয়ার চান্স আছে, যেহেতু অগস্টে সিএইচএসএল চলছে। তো এটা তোমাদের কী হবে? ইউনি নিউক্লিয়েটেড হবে, বাই নিউক্লিয়েটেড কিন্তু হয় না, ঠিক আছে, এটা মাথায় রেখো। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো কি বলছে। বলছে নিচের কোনটিতে কার্বন সংখ্যা সবথেকে কম থাকে? অ্যান্সার যেটা হবে তোমাদের অ্যাসিটাইল কোয়ে উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। অ্যাসিটাইল কোয়েতে 2টো কার্বন থাকে, ঠিক আছে। পাইরুভিক অ্যাসিডে 3টে থাকে, ম্যালিক অ্যাসিডে 4টে থাকে, আর সাইট্রিক অ্যাসিডে থাকে তোমাদের 6টা কার্বন, ঠিক আছে। তো অ্যান্সার বুঝতেই পারছো, সব থেকে কম বলেছে কোনটা হবে তোমাদের? অ্যাসিটাইল কোয়ে। এটা তোমাদের যে মানে এনসিইআরটির যে সালোক সংশ্লেষের যে পার্ট আছে, সেই সালোক সংশ্লেষের পার্টে আমি তোমাদের পেরেও করিয়েছি, আর যারা সবে নিয়েছো তাদেরও আসবে, চিন্তা করার কোনো কারণ নেই, ঠিক আছে। তো সাইট্রিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড, পাইরুভিক অ্যাসিড এবং অ্যাসিটাইল কোয়ের মধ্যে সাইট্রিক অ্যাসিডে সব থেকে বেশি থাকে, অ্যাসিটাইল কোতে সব থেকে কম থাকে, ওকে, কার্বন। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। 8 দাগ, কতবার যে রেলওয়েতে পড়েছে কেউ জানে না, এই প্রশ্নটা বহুবার পড়েছে। নিচের কোনটি একটি টেরিডোফাইটা? ঠিক আছে, দেখো অ্যালগি তো অ্যালগিই হয়, ঠিক আছে, অ্যালগি তো অ্যালগিই হয়। লিভারোট অ্যান্ড মস হচ্ছে তোমাদের ব্রায়োফাইটা, এটা হচ্ছে তোমাদের ব্রায়োফাইটা। তাহলে বাকি যেটা থাকলো, ঠিক আছে, বাকি যেটা থাকলো সেটাই হচ্ছে ফানগাস, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। এটাই হচ্ছে আমাদের টেরিডোফাইটা, ঠিক আছে, এটা হচ্ছে কী হবে আমাদের? টেরিডোফাইটা। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? ডি উইল বি দ্য কারেক্ট অ্যান্সার, ঠিক আছে। ভীষণ ইম্পর্ট্যান্ট, আমি বারবার বলবো, এই যে কোশ্চেন্সটা আমি তোমাদের বলছি, এটা আমি তোমাদের বায়োলজি যখন করিয়েছিলাম, নর্মাল বায়োলজি যে এমসিকিউ করেছিলাম, তাতেও একবার রেখেছিলাম, ইম্পর্ট্যান্ট প্রশ্ন, ঠিক আছে। মস আর লিভারোট হচ্ছে ব্রায়োফাইটা, অ্যালগি তো অ্যালগিই হয়, ফানগাস হচ্ছে তোমাদের এখানে অ্যান্সার হবে। দেখো টেরিডোফাইটার যে বংশবিস্তার পদ্ধতি, সেটা হচ্ছে স্পোর ফর্মেশনের মাধ্যমে হয়, ঠিক আছে, স্পোর ফর্মেশন। বংশবিস্তার কিসের মাধ্যমে হয়? স্পোর ফর্মেশনের মাধ্যমে হয়, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট, এতে কোনো পাতা ফ্লাওয়ার থাকে না, কোনো ফুল থাকে না। প্রকৃত ফুল বলতে যেটা বোঝায় সেটা থাকে না, কিন্তু পাতা এবং মূল থাকে, ঠিক আছে, পাতা, কাণ্ড ইত্যাদি থাকে, ঠিক আছে, কিন্তু প্রকৃত ফুল বলতে যেটা বোঝায় সেটা এখানে কিন্তু থাকে না। নেক্সট যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটা তোমাদের বলবো, একে বলা হয় রেপটাইল অফ প্লান্ট কিংডম, মানে সরীসৃপ বলা হয়, কারণ এই হচ্ছে প্রথম গাছ যে হচ্ছে জল এবং স্থল দুটোতেই থাকা শিখেছিল, ঠিক আছে। তো রেপটাইল ইন প্লান্ট কিংডম, এটাকে কি বলা হয়? রেপটাইল ইন প্লান্ট কিংডম, ঠিক আছে, ইম্পর্ট্যান্ট এগুলো, ওকে। চলো নেক্সট পরেরটায় যাব আমরা, চলো। পরের প্রশ্ন, প্রতিকূল পরিবেশে গাছ যে ধরনের বংশবিস্তার পদ্ধতি ব্যবহার করে? অ্যান্সার তোমাদের হবে অটোগ্যামি। অ্যান্সার তোমাদের কী হবে? অটোগ্যামি। আমি তোমাদের এটা যখন ফ্লাওয়ার রিপ্রোডাকশান সিস্টেম, ঠিক আছে, রিপ্রোডাকশান সিস্টেম অফ হায়ার প্লান্ট করিয়েছিলাম, সেখানে আমি তোমাদের বলেছিলাম যে একটা ফুল সাপোজ ধরো আছে, ঠিক আছে, এবং এই হচ্ছে তার গর্ভ অংশ, আর এখানে তার আছে পুংদণ্ড এবং পরাগ। যখন ওই গাছটার পাশে আর কোনো গাছ থাকে না, তখন কি হয়? এখান থেকেই পরাগ সোজা কি হয়? গর্ভে যায় এবং কি হয়? পোলিনাইজেশন ঘটায়। এই যে পয়েন্ট, এই যে পার্ট, এই পার্টটাকে আমরা বলি অটোগ্যামি। কি বলি আমরা? অটোগ্যামি বলি, ওকে। এটা হয় একই গাছের একই ফুলের মধ্যে যদি পরাগ সংযোগ ঘটে, ঠিক আছে।
গিটেনোগ্যামি কাকে বলা হয়? গিটেনোগ্যামি কাকে বলা হয়? যখন দুটো ফুল আছে আলাদা আলাদা, ঠিক আছে, একই গাছেরই দুটো ফুল, পয়েন্ট টু বি নোটেড, একই গাছেরই দুটো ফুল, ঠিক আছে, একই গাছেরই কী আছে, দুটো ফুল আছে, এখানে একটা আছে, সাপোজ ধরো এখানে একটা আছে ফ্লাওয়ার, ঠিক আছে। যখন এই গাছের এই ফুল থেকে এ নামক ফুল, এটা হচ্ছে বি নামক ফুল, যখন এ ফুল থেকে পরাগ বি ফুলে যাচ্ছে, ঠিক আছে, এ ফুল থেকে পরাগ কোথায় যাচ্ছে, বি ফুলে, তখন আমরা বলি তাকে গিটেনোগ্যামি। দেখো, অটোগ্যামি বলি আর গিটেনোগ্যামি বলি, যাই বলি না কেন, দুটোতেই কিন্তু একই গাছ ব্যবহার করা হয়, সেম প্লান্ট, ঠিক আছে, সেম প্লান্ট। দুটোর মধ্যে পার্থক্য তাহলে কী হলো? অটোর ক্ষেত্রে কী হলো, সেম প্লান্ট অ্যান্ড সেম ফ্লাওয়ার। অটোর ক্ষেত্রে কী হলো, সেম প্লান্ট তো বটেই কিন্তু সেম ফ্লাওয়ার। গিটেনোর ক্ষেত্রে কী হলো, সেম প্লান্ট তো বটেই কিন্তু সেম প্লান্টের ডিফারেন্ট ফ্লাওয়ার। এবং এই দুটোকে প্রকৃতি প্রহিবিট করে। আমি তোমাদের তখনও বলেছিলাম, এখনও বলছি, প্রহিবিট কেন করে? কারণ এই স্বপরাগযোগ কী করে না, প্রকৃতির দেখো প্রকৃতি, দেখো আমি একটা জিনিস বলি, ধরো এখানে এক্স জেনারেশন আছে, এখানে ওয়াই জেনারেশন আছে, এক্স জেনারেশন থেকে ওয়াই জেনারেশনের উৎপত্তি কেন হয়? এক তো সেক্সুয়াল রিপ্রোডাকশনের কারণে হয়, প্রথম কথা। দু নম্বর যেটা কারণ, সেটা হচ্ছে এক্স জেনারেশনে যা যা বৈশিষ্ট্য নেই সেটা ওয়াই জেনারেশনে আসার প্রয়োজন হয়। এক্স জেনারেশনে যা যা বৈশিষ্ট্য নেই সেটা যদি ওয়াই জেনারেশনে না আসে, তাহলে এই জেনারেশনটা উন্নত হবে না। অর্থাৎ জেনারেশন বাই জেনারেশন কী হয়, উন্নত হতে থাকে, ঠিক আছে। কিন্তু স্বপরাগযোগে কী হয়, সেই উন্নতিটাকে আটকে দেওয়া হয়, ঠিক আছে। ওই জন্য স্বপরাগযোগ ইজ নট রিকোয়ার্ড বাই দ্য নেচার। তাহলে প্রকৃতি কোনটাকে রিকোয়ার্ড ধরে, মানে সঠিক ধরে, সেটা হচ্ছে জেনোগ্যামি। জেনোগ্যামিকে প্রকৃতি কী হয়, সঠিক ধরে। অ্যান্সার তোমাদের অটোগ্যামি হবে এখানে, দিস ইজ দ্য অ্যান্সার হেয়ার। কিন্তু প্রতিকূল পরিবেশ যদি না থাকে, অনুকূল পরিবেশ যদি হয়, তখন জেনোগ্যামি হয়। জেনোগ্যামির ক্ষেত্রে কী হয়, ধরো এখানে একটা গাছ আছে, আর সাপোজ ধরো এখানে একটা গাছ আছে, কী হয়, এই যে গাছটা আছে না, এই যে গাছটা আছে, ঠিক আছে, এই গাছের ধরো এটা হচ্ছে ফ্লাওয়ার, এটা হচ্ছে ফ্লাওয়ার সাপোজ ধরো, ঠিক আছে, এই গাছের সাপোজ ধরো এটা হচ্ছে ফ্লাওয়ার, ওকে, আর এই গাছের ফ্লাওয়ার সাপোজ ধরো এটা হচ্ছে ফ্লাওয়ার, এটা সাপোজ ধরো ফ্লাওয়ার, ঠিক আছে। ফ্লাওয়ারের ভেতরের অংশগুলো দেখাচ্ছি অ্যাকচুয়ালি আমি, এটা পোলেন আর হচ্ছে তোমাদের গর্ভ অংশ। তো যখন এর পোলেন উঠতে উঠতে এর গর্ভমুণ্ডে যায়, তখন সেটাকে আমরা বলি জেনোগ্যামি। এই প্রসেসটাকে আমরা কি বলি, জেনোগ্যামি। জেনোগ্যামি ইজ গুড, কারণ একই প্লান্ট ইউজ হচ্ছে না, ডিফারেন্ট প্লান্ট ইউজ হচ্ছে। এটা হচ্ছে একটা প্লান্ট, এটা হচ্ছে আরেকটা প্লান্ট, মানে একই গাছ ইউজ হচ্ছে না, এটা হচ্ছে একটা গাছ, এটা হচ্ছে আর একটা গাছ। দুটো গাছের মধ্যে কি হচ্ছে, এখানে পোলেনাইজেশন হচ্ছে, এবং এটাই ইম্পর্ট্যান্ট, এটাই ঠিকঠাক পদ্ধতি, ঠিক আছে। আলাদা আলাদা গাছ ব্যবহার করা হয়, ওকে। তো অ্যান্সার আমাদের কোনটা হবে, এখানে অটোগ্যামি হবে, আর অনুকূল পরিবেশে গাছ কিন্তু জেনোগ্যামি করে, ঠিক আছে। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন দেখো আমাদের, নিচের কোনটিতে নিউক্লিয়ার পর্দা থাকে না? নিউক্লিয়ার পর্দা মানে কি, সেল মেমব্রেন, ঠিক আছে। কোনটাতে থাকে না? অ্যান্সার তোমাদের হবে মোনেরা। যত ব্যাকটেরিয়া আছে সব আমাদের মোনেরাতে হয়, মানে থাকে আর কি, ঠিক আছে। মোনেরার মধ্যে যত ব্যাকটেরিয়া আছে সব আমাদের মোনেরার মধ্যে থাকে। প্রোটিস্টা, ফাঙ্গি এবং প্ল্যান্টি, এই তিনটেতেই কিন্তু নিউক্লিয়ার পর্দা দেখা যায়, মোনেরাতে কিন্তু সেটা দেখা যায় না, ঠিক আছে। মোনেরা, প্রোটিস্টা, ফাঙ্গি, প্ল্যান্টি এগুলো হচ্ছে বায়োলজিক্যাল ক্লাসিফিকেশনের মধ্যে আছে। আমি তোমাদের যে পেড ক্লাস করেছি তাতেও আছে, ইনফ্যাক্ট যারা এখন নিয়েছো তারাও পেয়ে যাবে, একটু পরে পাবে, ঠিক আছে। চিন্তা করার কোনো কারণে, তোমাদের হয়তো অ্যানিম্যাল কিংডম দিয়ে দেওয়া হয়েছে, তাই না? অ্যানিম্যাল কিংডম দিয়ে দেওয়া হয়েছে, হিউম্যান হার্ট দিয়ে দেওয়া হয়েছে, ইত্যাদি ইত্যাদি জিনিসগুলো দিয়ে দেওয়া হয়েছে। তাহলে আজকের অনেক প্রশ্ন কিন্তু তোমাদের পারা উচিত, যারা যারা ওই 29 রুপিসের কোর্সটা নিয়েছো। খুব লিমিটেড একটা কোর্স এবং 4 মাস থাকবে এটা, ঠিক আছে। চলো নেক্সট আমরা 11 দাগে যাব। পরের প্রশ্ন 11 দাগ, স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে 2 সেকেন্ডে একটি গাড়ির গতিবেগ 54 কিলোমিটার/আওয়ার, তাহলে ত্বরণ নির্ণয় করো। প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন বলছে ইউনিফর্ম গতিবেগে গাড়িটি কতটা দূরত্ব যাবে, অর্থাৎ 2 সেকেন্ডে গাড়িটা কতটা দূরত্ব যাবে যদি গতিবেগ অত হয়, ঠিক আছে। অ্যান্সার দেখে নাও। অ্যান্সার তোমাদের সেকেন্ড অপশন ইজ দ্য কারেক্ট অপশন, ইয়েস। কেন সেকেন্ড অপশন ইজ দ্য কারেক্ট অপশন সেটাও দেখে নাও। দেখো, এটা রেলে পড়া প্রশ্ন, কিন্তু আমি একটু মডিফাই করেছি জাস্ট, মানে দুটো প্রশ্নই রেলে একসঙ্গে ছিল এবং এরকমভাবে কমা দিয়েই কোশ্চেন্সগুলো, অ্যান্সারগুলো ছিল, ঠিক আছে। তো কী হবে, এটা এলপির প্রশ্ন, তবে একদম ইজি প্রশ্ন। কী করবো, দেখো প্রথম আমাদের অ্যাক্সেলারেশন বার করতে বলেছে, ত্বরণ বার করতে বলেছে, এখানটাই করে দিচ্ছি। দেখো ত্বরণ আমাদের কত হবে, ত্বরণ বলতে আমরা কী জানি, যে অন্তিম যে বেগ মাইনাস প্রাথমিক যে বেগ বাই তোমাদের কী হয়, বাই তোমাদের টাইম হয়, ঠিক আছে। এবার দেখো টাইম আমাদের সেকেন্ডে রয়েছে, কিন্তু ওদিকে গতিবেগ দেখো 54 কিলোমিটার/আওয়ার রয়েছে। তো বেসিক্যালি আমরা কী করবো, এই 54 কিলোমিটার/আওয়ারকে
54 কিলোমিটার পার আওয়ারকে আমরা 5-এর 18 দিয়ে গুণ করে এটা মিটার পার সেকেন্ডে করে নেবো, ঠিক আছে। তো কত মিটার পার সেকেন্ড হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এখানে তোমাদের 18, তাই তো? তাহলে 3 18 54, তার মানে 15, তাহলে 15 মিটার পার সেকেন্ড আমাদের হচ্ছে। এইটা হচ্ছে আমাদের অন্তিম গতিবেগ, এইটাই হচ্ছে আমাদের ভি এর মান এখানে হবে। তো ভি সমান আমাদের কত হবে? 15। ইউ আমাদের কত বলেছে দেখো, স্থির। তাহলে স্থির যখন হয় তখন ইউ এর ভ্যালু আমাদের কী হয়? আমরা জানি 0 হয়, ঠিক আছে। তো 0 বাই তোমাদের টাইম কত বলেছে আমাদের? 2 সেকেন্ড। এখান থেকে আমরা অ্যান্সার কত পাচ্ছি? 7.5। এত কী হবে সবাই জানো, মিটার পার সেকেন্ড স্কোয়ার হবে, কারণ ত্বরণ জিজ্ঞেস করেছে। তো ডেফিনেটলি আমার কী হবে? মিটার পার সেকেন্ড স্কোয়ারতে অ্যান্সার আমাদের হবেই, ঠিক আছে। তো প্রথম উত্তর আমাদের কত বেরোলো? 7.5 মিটার পার সেকেন্ড। এবার যখনই উত্তরটা বেরোলো তুমি 3 আর 8 তো কেটেই দিতে পারো, কারণ 3-এ রয়েছে তোমাদের 5 মিটার পার সেকেন্ড আর 4-এ রয়েছে তোমাদের 8 মিটার পার সেকেন্ড। এই দুটো অ্যান্সার হবে না, এ আর 1 আর 2, ঠিক আছে। এই দুটোর মধ্যে কোনটা আমাদের অ্যান্সার হবে? এখন আমাদের ডিস্টেন্স বার করতে বলেছে, অর্থাৎ দ্বিতীয় যে সূত্রটা আমাদের ইউজ হবে সেটা আমাদের কী হবে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। আমরা সবাই জানি এই ফর্মুলা আমাদের ইউজ হয়, ঠিক আছে। তো ইউ আমাদের কত? এই এখানে লিখে দিয়েছি দেখো, ইউ আমাদের 0। যখন 0 তখন এই ফুল ভ্যালুটা আমাদের 0 দেবে, প্লাস হাফ তো হাফ। এ আমাদের কত? এ মানে কোনটা? এটা হচ্ছে আমাদের এ। ত্বরণকে আমরা এ বলে জানি, ত্বরণকেই সূত্রে এ বলে লেখা হয়। তাহলে এ আমাদের কত? 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে। আর টি স্কোয়ার, টি আমাদের কত? 2, তার স্কোয়ার। তো এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এই 2 দিয়ে এই 2কে কাটলে একটা 2 থাকে, আর সেই 2 দিয়ে এটাকে আমরা যখন গুণ করবো তখন আমরা কত পাবো? 15 মিটার, ঠিক আছে। তো এটা আমাদের অ্যান্সার হবে। তো দ্যাট ইজ ওয়াই অ্যান্সার ইজ দিস, ঠিক আছে। 7.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার 1 নম্বর দাগের অ্যান্সার, আর 2 নম্বর দাগের অ্যান্সার হবে আমাদের 15 মিটার পার, মানে 15 মিটার। এটা আমাদের অ্যান্সার হবে। দেখো দুটো উত্তর এখানে সোজাসুজি চলে এলো, ঠিক আছে। যখন পরীক্ষার সময় করবে তখন চেষ্টা করবে এগুলোকে মুখে করার, এগুলো খুব ইজি কোশ্চেন্স হয়। চলো নেক্সট আমরা 12 দাগে যাবো। আচ্ছা 12 দাগ দেখো, খুবই সিম্পল প্রশ্ন। অ্যান অবজেক্ট ড্রপড ফ্রম এ ক্লিফ ফলস উইথ এ কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন অফ 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ফাইন্ড ইটস স্পিড 5 সেকেন্ড আফটার ইট ওয়াজ ড্রপড। অর্থাৎ যখন এটা ড্রপ করা হচ্ছে তার 5 সেকেন্ড পরে এটার কি কত স্পিড হবে, অর্থাৎ ভি বার করতে বলেছে, ঠিক আছে। এখানে ইউ এর ভ্যালু দেওয়া আছে, দেখো ইউ এর ভ্যালু আমাদের গিভেন আছে 10 মিটার পার সেকেন্ড, সরি ইউ এর নয়, এর ভ্যালু দেওয়া আছে, অর্থাৎ ত্বরণ দেওয়া আছে। ত্বরণ আমাদের কত দেওয়া আছে? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার আমাদের গিভেন আছে, ঠিক আছে। আর অবজেক্টের যে ভ্যালু সেটা আমাদের কিছু বলে দিচ্ছে না, তো আমরা ইউ এর ভ্যালু কত ধরবো? আমরা 0 ধরবো, কারণ যে ইনিশিয়াল স্পিড সেটা আমরা 0 ধরবো। ভি আমাদের বার করতে বলেছে, টাইম আমাদের গিভেন আছে কত? এখানে 5 সেকেন্ড গিভেন আছে। চলো করে ফেলা যাক। ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাতে আমরা পেয়ে যাব। এটা কোন ফর্মুলার রূপ জানো তো? একটু আগে একটা ফর্মুলা লিখেছে, মনে করে দেখো, ভি মাইনাস ইউ বাই টি ইকুয়াল টু এ। এই যে ফর্মুলা আমি তোমাদের লিখেছিলাম, এই ফর্মুলা থেকে এই ফর্মুলাটা আসে। এটাকে একটু আগাপিছু করে নিও, দেখো ওপরটা নিচে তুলে দাও, নিচটা ওপরে নিয়ে যাও, এরকম করে দিও, দেখতে পাবে এই ফর্মুলাটা চলে আসবে তোমাদের, ভি ইকুয়াল টু, ঠিক আছে। তো ভি এর ভ্যালু বার করতে বলেছে, ইউ আমাদের কত? 0, এ আমাদের কত? 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টি আমাদের কত সেটা আমরা দেখতে পাচ্ছি 5। তো ভি এর ভ্যালু এখান থেকে একদম ইজিলি 5 মিটার পার সেকেন্ডই আসবে। দেখতে পাচ্ছ ভি এর ভ্যালু কত আসবে? 5 মিটার পার সেকেন্ড। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, ওকে। আমি তো অপশানটাকে এখানে হাইড করতে ভুলে গেছিলাম, ওকে। যাই হোক, চলো, সোজা প্রশ্ন ছিল। চলো নেক্সট পরের প্রশ্নে যাব। আচ্ছা এটাও ইজি প্রশ্ন, কিন্তু প্রশ্নটাকে জাস্ট একটু ঘুরিয়ে রাখা হয়েছে, আর কিছু না। একটি বলকে ওপর দিকে ছোঁড়া হলো, চলো আমরাও এই বলটাকে ওপর দিকে একটু ছুঁড়ে দিই। এই ওপর দিকে ছোঁড়ানো, সাপোজ ধরো এতটা ডিস্ট্যান্সও গেছে, ঠিক আছে, বলটা। এবং এই ডিস্ট্যান্সটা কত তোমাদের এখানে ক্লিয়ার লেখা আছে, দেখো 100 মিটার ডিস্ট্যান্স গেছেও। তো তাহলে বলেছে নেট সরণ ও নেট দূরত্বের মধ্যে পার্থক্য কত হবে। তাহলে বলটা নিচেও তো পড়বে, রাইট? বলটা নিচে তো পড়বে। একটি বলকে ওপরে ছোঁড়া হলো এবং এটি কি করছে? 100 মিটার উচ্চতায় উঠলো, অর্থাৎ 100 মিটার উচ্চতায় উঠে থোড়ি না থেমে থাকবে, ভাসমান তো থাকবে না, বলটা সোজা কী করবে? নিচে যাবে, অর্থাৎ এখানে এসে থামবে। আবার আমরা জানি সরণ কাকে বলা হয়। ইনিশিয়াল পজিশন, সাপোজ ধরো এটা হচ্ছে এক্স আর এইটা সাপোজ ধরো ওয়াই। তাহলে তুমি দেখো যে পজিশানে ও উঠেছে সেম পজিশানে ও আবার এসছে, দাঁড়িয়ে গেছে। তার মানে ইনিশিয়াল যে ডিস্ট্যান্স সেটা আমাদের কত হবে? 0 হবে, ঠিক আছে। সরি, ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট আমাদের 0 হবে, ডিস্ট্যান্স 0 হবে না। ডিসপ্লেসমেন্ট, ডি ফর ডিসপ্লেসমেন্ট আমাদের কত হবে? আমাদের 0 হবে, ঠিক আছে। কিন্তু নেট দূরত্ব মানে ডিস্ট্যান্স, ঠিক আছে, ওটা ডিসপ্লেসমেন্ট, যদি কেউ না বুঝতে পারো, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, ডিআইএসপি। ডিসপ্লেসমেন্ট আমাদের 0 হবে, কিন্তু ডিস্ট্যান্স আমাদের কত হবে? দেখো 100 মিটার ও ওপরে উঠেছে আর 100 মিটার ও নিচে নেমেছে।
সো দুটোর মধ্যে যে টোটাল সেটা হচ্ছে 200 মিটার। তোমাদের বলেছি দুটোর মধ্যে পার্থক্য করতে, অর্থাৎ 0 আর 200 মধ্যে পার্থক্য করলে কত হয়? 200 মিটার পার্থক্য হবে। এটাই আমাদের কারেক্ট অ্যান্সার হবে। ঠিক আছে, আমার বলতে একটু এদিক ওদিক হয়েছে, চলো আরেকবার বলে দিই। ঠিক আছে, কি বললাম? একটা বলকে ছোঁড়া হয়েছে, এই বলটা নিচে এসে পড়ছে, এই। এবার তোমরা বলবে স্যার এক্স আর ওয়াইয়ের মধ্যে তো সামান্য পার্থক্য আছে। অ্যাকচুয়ালি যখন তুমি কোনো বলকে ভার্টিক্যালি ছুটবে তখন সেই বলটা ওইখানে এসেই পড়বে। অ্যাকচুয়ালি আমি এই দুটো পথকে জাস্ট আলাদা আলাদা করে দেখিয়েছি, তাই আর কিচ্ছু না। তো এক্স বিন্দু দিয়ে গেছে, ও আবার ফিরে আসছে, এক্সেই ফিরে আসবে, আমি সেটাকে ওয়াই হিসেবে দেখিয়েছি এক্স্যাক্টলি। তাহলে এক্সের থেকে উঠেছে ও, আবার এক্সেই ফিরে এসছে। সোজা যদি ছোড়ো তাহলে সোজাই ফিরে আসবে। ঠিক আছে, আর 100 মিটার উচ্চতায় উঠেছিল, উঠে তো ভাসমান অবস্থা থাকবে না, সোজা নিচে পড়বে। তোমার স্মরণ কী হবে? 0 হবে। স্মরণ বলতে কী বোঝায়? ইনিশিয়াল পজিশান এবং ফাইনাল পজিশানের মধ্যে যে পার্থক্য সেটাকে আমরা স্মরণ বলি। এখানে ইনিশিয়াল পজিশানও এক্স আর ফাইনাল পজিশানও এখানে এক্স, যেটাকে আমি ওয়াই বলে দেখিয়েছিলাম। এখানে এক্স আর ওয়াই সেম হবে, এক্স আর ওয়াই এখানে সেম। অ্যাকচুয়ালি আমি দুটো লাইনে দেখিয়েছি বলে এক্স আর ওয়াই দেখিয়েছিলাম। ঠিক আছে, তো ইনিশিয়াল পজিশনে এক্স, আবার যখন নিচে পড়ছে সেটাও এক্স বিন্দু, তো এক্স মাইনাস এক্স ইকুয়াল টু তো 0ই দেবে। তো স্মরণ আমাদের এখানে কী হবে? 0 হবে। ডিস্টেন্স আমাদের কী হবে? 200 হবে। কেন 200 হবে? কারণ যাচ্ছে 100, আসছে 100, টোটাল হচ্ছে 200। তোমাদের এই দুটোর মধ্যে পার্থক্য বার করতে বলেছে, পার্থক্য কত হবে? 200 মাইনাস 0, 200 মিটার। ক্লিয়ার হয়েছে? চল নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা 14 দাগ দেখো, এটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন। এটা অ্যাকচুয়ালি আমাকে একজন পাঠিয়েছে, তার থেকে মানে আমাদের গ্রুপে কেউ পাঠিয়েছিল, সেখান থেকে আমাকে ফরওয়ার্ড করা হয়েছে। আমি তো গ্রুপে থাকি না। তো যাই হোক, বলছে যে 14 দাগ 30 ফুট লম্বা এইরকম এক একটি লৌহখণ্ড দিয়ে একটি ট্রেন লাইন তৈরির কাজ চলছে। যদি ট্রেনের রৈখিক প্রসারণ গুণাঙ্ক, এই যে রৈখিক প্রসারণ গুণাঙ্ক বলে একটা ভারী ভারী বাংলা রয়েছে, এটার ইংরাজি হয় হচ্ছে কোফিশিয়েন্ট অফ, ঠিক আছে এটা বলে দিচ্ছি, কোফিশিয়েন্ট অফ, সম্ভবত এটা এলপিতে পড়েছিল, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সটেনশন। ঠিক আছে, লিনিয়ার এক্সটেনশন এর যে ইংরাজি হয় এটা এরকম হয়। ইংরাজিটাও হয়তো অনেকের কাছে কঠিন লাগলো, কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সটেনশন। তো তোমাকে যেটা বলছে যে, তোমাকে কি বলছে যে লোহার যে কোফিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সটেনশন মানে রৈখিক প্রসারণ স্থানাঙ্ক, অ্যাকচুয়ালি স্থিরাঙ্ক হওয়া উচিত, সেটা হচ্ছে কত বলেছে? পয়েন্টের পরে 4টে শূন্য 12 পার ডিগ্রি সেন্টিগ্রেড তোমাদের বলেছে। এবং তাপমাত্রা বৃদ্ধি যদি 50 ডিগ্রি সেন্টিগ্রেড হয় তবে এইরূপ দুটি লোহার মধ্যে ফাঁক কতটা থাকতে হবে, কতটা ফাঁকা থাকতে হবে। দেখো এইটা অ্যাকচুয়ালি একটু হায়ার ক্লাসের জিনিস। ঠিক আছে, তো আমি এখানে কোনোরকম কোনো এক্সপ্লেনেশান দিচ্ছি না, জাস্ট সূত্রটা মনে রাখো। যদি এরকম কোশ্চেন্স পড়ে তো এরকম করতে হয়, এটা একটু মনে রাখো, তাহলে সুবিধা হবে তোমাদের। এক্ষেত্রে কী করতে হবে? যা যা রয়েছে সব গুণ করে দাও, ব্যাস আর কিছু না। 30 রয়েছে, গুণ করো। ঠিক আছে, 0.000012 রয়েছে, গুণ করো। ইন্টু কী করো? 50 ডিগ্রি সেন্টিগ্রেড রয়েছে, সেটাকে গুণ করো। এখন প্রবলেম হচ্ছে, তুমি দেখতেই পাচ্ছ এখানে সব ইঞ্চিতে রয়েছে, কত বাড়বে? ইঞ্চি। আর এখানে ফুটে রয়েছে। এবার আমরা জানি যে 1 ফুট ইকুয়াল টু, ঠিক আছে 1 FT বলে মানে ফুট, 1 ফুট ইকুয়াল টু 12 ইঞ্চি। এটা আমরা সবাই জানি যে 12 ইঞ্চিতে 1 ফুট হয়। তো এখানে তোমাদের 30 ফুট বলেছে, 30 ফুট মানে কত ইঞ্চি সেটা আমরা একবার কনভার্ট করে নেবো, কারণ ফুট থেকে আমরা ইঞ্চিতে নিয়ে যাবো। ঠিক আছে, 12 ইন্টু 30 মানে 360, বেসিক্যালি 360 ইঞ্চি। ঠিক আছে, তা আমি এখানে কী করছি, যে 30 লিখেছি আমি এর সঙ্গে একেবারে 12 ইন্টু করে দিচ্ছি, ব্যাস একই হলো। 360 ইঞ্চি লেখা যায়, আর 30 ইন্টু 12 লেখাও তাই, ব্যাস একই হলো। ঠিক আছে, এখান থেকে তোমাদের যেটা অ্যান্সার আসবে সেটা হচ্ছে এইটা আমাদের অ্যান্সার আসবে। 0.216 ইঞ্চ তোমাদের অ্যান্সার আসবে। একবার তোমরা গুণ করে দেখে নিও। গুণটাও খুব একটা টাফ নয়, অনেক কিছু কাটাকুটি হবে, যেহেতু এতগুলো শূন্য বসবে, এখানে 50 আছে, এখানে 0 আছে, অনেক কিছু কাটাকুটি যাবে। তো দিস ইজ দ্য অ্যাকচুয়াল ক্যালকুলেশন। ঠিক আছে, তো এরকম ধরনের প্রশ্ন বলে প্রশ্নটাকে ভালো করে দেখে নাও আর মাথায় ছেপে নাও। যদি এরকম ধরনের প্রশ্ন পড়ে, এভরিথিং উইল বি মাল্টিপ্লাইড উইথ ইচ আদার, সব কটা যা থাকবে সব মাল্টিপ্লাইড হবে। ঠিক আছে, তবে পয়েন্ট টু বি নোটের যদি এরকম প্রশ্ন থাকে। ঠিক আছে, এখন এর বেসিক কি দেখো, এর বেসিক হচ্ছে 11-এর চ্যাপ্টার আছে থার্মাল এক্সপ্যানশন বলে, সেটা তাহলে তোমাদের বেসিক থাকে, তাহলে করাতে হয় অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো সেটা আমি করাচ্ছি না, কোশ্চেন্স একজন দিয়েছিল তার সলভ করে দিলাম, তোমরা বলতে কি করার দরকার আছে? দেখো করে যাও, পড়লে তো এরকম ধরনেরই পড়বে, খুব টাফ টাফ প্রশ্ন পড়ে। দেখো আমি একটা জিনিস বলি, যে সমস্ত টাফ টাফ চ্যাপ্টার আছে সেই টাফ টাফ চ্যাপ্টারগুলো থেকে যে সমস্ত ইজি কোশ্চেন্স আছে সেগুলো অনেক সময় পিক করে নেওয়া হয়। যেমন এটা, এই যে চ্যাপ্টারটা আছে তার সবথেকে সোজা প্রশ্ন হচ্ছে এটা, এই লেভেলের প্রশ্নগুলো বা এই টাইপের প্রশ্নগুলো হচ্ছে এই চ্যাপ্টার, যার নাম বললাম থার্মাল এক্সপ্যানশন, তার সবথেকে ইজি লেভেল প্রশ্ন হচ্ছে এই চ্যাপ্টারটা, মানে এই প্রশ্নটা। তো কী করেছে, একটা তুলে দিয়েছে, জাস্ট দিতেই পারে, বলা যায় না। লাস্টের দিকে যদি কখনো শিফট পড়ে তখন একটা দুটো তুলে দিলে দিতেই পারে। ঠিক আছে, চলো নেক্সট আমরা 15 দাগে যাবো।
আচ্ছা 15 দাগ দেখো, 2R এবং 8R ব্যাসযুক্ত একটি উপাদান দ্বারা তৈরি এবং একই দৈর্ঘ্য বিশিষ্ট ধাতব দণ্ডে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধির ফলে কোনটি বেশি প্রসারিত হবে? ভালো প্রশ্ন। ঠিক আছে, এখন দেখো একটা জিনিস, এখানে যে ফর্মুলা ব্যবহার করা হয় সেই ফর্মুলাটাকে আমি যদি লিখি একটু তোমাদের টাফ লাগতে পারে। ঠিক আছে, এই যে এখানে বলেছে না যে কোনটি বেশি প্রসারিত হবে, এক্ষেত্রে আলাদা কি, আলাদা হচ্ছে ব্যাস। ঠিক আছে, আলাদা কি, আলাদা হচ্ছে তোমাদের ব্যাস। দেখো একটার ব্যাস হচ্ছে 2R, একটা ব্যাস হচ্ছে 8R, মানে একটার ব্যাস অপরটা 4 গুণ বলতে পারো, প্রায় ইন্টু 4 করলে আমরা এটা পাই। ঠিক আছে, তো ব্যাস যখন আলাদা তখন কি কোনো পরিবর্তন আসে? মনে রাখবে ব্যাসের ওপর তাপমাত্রা পার্থক্য নির্ভর করে না, ব্যাসের ওপর নির্ভরশীল নয়। তাহলে কিসের ওপর নির্ভরশীল? প্রথম কথা হচ্ছে লেন্থের ওপর নির্ভরশীল, কিন্তু লেন্থ এখানে সেম দিয়েছে, লেন্থ মানে দৈর্ঘ্য। দেখো বলেছে একই দৈর্ঘ্য, তো লেন্থের ওপর নির্ভরশীল, ইয়েস নির্ভরশীল। দ্বিতীয় কথা উপাদানের ওপর নির্ভরশীল, কারণ উপাদান যদি আলাদা হয় তাহলে ওই যে লিনিয়ার কোপিশিয়েন্ট বললাম, কোপিশিয়েন্ট অফ লিনিয়ার এক্সটেনশন বললাম, ওটা আলাদা হয়, তো উপাদানের ওপর নির্ভর করে। কিন্তু এখানে তো বলেছে একই উপাদান। ঠিক আছে, আর একটা জিনিসের ওপর নির্ভর করে, সেটা হচ্ছে তাপমাত্রার বৃদ্ধি কম বা বেশি। যদি একটাতে বেশি তাপ প্রয়োগ করা হয় আর একটাতে কম তাপ প্রয়োগ করা হয় তাহলেও পার্থক্য আসতে পারে, তো টেম্পারেচারের ওপরেও নির্ভর করে। কিন্তু এখানে তো বলেছে টেম্পারেচারও সেম। দেখো বলেছে একই পরিমাণ তাপমাত্রা বৃদ্ধি, ইনক্রিজ ইন টেম্পারেচার ইজ সেম, তো ব্যাসের ওপর তো নির্ভর করেই না। সো ব্যাস কম বা বেশি হলে তাদের কিছু যায় আসে না। অ্যান্সার তোমাদের কী হবে? দুটি দ্বন্দ্বে প্রসারণ সমান হবে। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। এবার অনেকে বলবে স্যার এর ফর্মুলা কী হয় একটুখানি লিখে দিন, তো আমি তোমাদের এই উপরে ছোট্ট করে লিখে দিচ্ছি। এটা হচ্ছে চেঞ্জ ইন লেন্থ ডেল্টা এল, মানে চেঞ্জ ইন লেন্থ ইকুয়াল টু হয় তোমাদের এল ইন্টু ডেল্টা থিটায়, থিটা এখানে হচ্ছে টেম্পারেচার চেঞ্জ, ইন্টু তোমাদের কী হয় এখানে যেটা তোমাদের আলফা। আলফা বলতে কী বোঝায়? আলফা বলতে বোঝায় হচ্ছে এখানে ওই যে লিনিয়ার যেটা বললাম ওইটা হচ্ছে আলফা, অর্থাৎ কোফিশিয়েন্ট ইন লিনিয়ার এক্সটেনশন, ওটাকে আমরা আলফা বলে জানি। ঠিক আছে, এই হচ্ছে ফর্মুলা। আমি তোমাদের বললাম ফর্মুলা লিখলে একটু টাফ হতে পারে, ওই জন্য নর্মালি বুঝলাম। কী বললাম আরেকবার বলে দিচ্ছি, ভালো করে বোঝো, এই ধরনের প্রশ্ন পড়তে পারে। এটা কিন্তু রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন লাস্ট ইয়ারের। ঠিক আছে, কারণ এখানে না অ্যাকচুয়ালি কী হয়, যে ফর্মুলাটা ইউজ করার দরকার নেই, তুমি যদি এইটুকু জানো তাও তুমি পারবে, ওই জন্য এই প্রশ্নটাকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ব্যাসের ওপর নির্ভর করেই না, ব্যাস বলতে আরেকটা বোঝায়, সেটা হচ্ছে একটা দণ্ড কতটা মোটা। ধরো একটা তোমাদের রড আছে এইরকম, আর একটা রড আছে তোমাদের এরকম। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এর যে ব্যাস সেটা এর 4 গুণ প্রায় বলতে পারি আমরা, মানে আমি ছবিতে এঁকেছি জাস্ট। ঠিক আছে, এইটা ধরো এইটার, আর এইটা ধরো 2R, তুমি দেখতেই পাচ্ছ, আশা করি বুঝতেই পারছো। তো এর ওপর তো নির্ভরই করে না, ব্যাসের ওপর নির্ভর করে না। ঠিক আছে, ব্যাসের ওপর কী করে না, নির্ভরই করে না। তো ব্যাস নিয়ে আমার চাপ নেই, লেন্থ সেম, উপাদান সেম, টেম্পারেচার সেম, তো দণ্ডের প্রসারণ সেমই আসবে। ঠিক আছে, তো এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা 16 দাগে যাব। পরের প্রশ্ন দেখো, এনসিইআরটি থেকে তোলা। একজন ব্যক্তিকে জলে পূর্ণ নিমজ্জিত এবং অর্ধ নিমজ্জিত করে রাখা হলো, কোন ক্ষেত্রে ওজন বেশি হবে? পূর্ণ নিমজ্জিত কেসটাকে কেস নম্বর 1 বলা রয়েছে, দেখতে পাচ্ছ, আর অর্ধ নিমজ্জিতটাকে কেস নম্বর 2 বলা রয়েছে। অপশানগুলো দেখে নাও। অ্যান্সার তোমাদের কী হবে? প্লবতার যে ফর্মুলা আছে সেই ফর্মুলা দিয়ে এখানে অ্যান্সার দেওয়া যায়। প্লবতার ফর্মুলা হচ্ছে, যেটাকে আমি এফ বলে ধরছি বড় হাতের, সেটার যে ফর্মুলা সেটা হয় তোমাদের ডেন্সিটি অফ ওয়াটার, মানে ডেন্সিটি অফ দ্য তরল লিকুইড, এখানে যেহেতু জল বলেছে জলই ধরছি, ডি ফর ডেন্সিটি, ইন্টু জি, ঠিক আছে, ইন্টু ভলিউম। ঠিক আছে, ভি ফর ভলিউম, ভলিউম মানে আয়তন। এই হচ্ছে তোমাদের প্লবতার ফর্মুলা হয়। ওকে, প্লবতা নিয়ে একটা ক্লাস আমার পুরো দেওয়া আছে, ডিটেলসে ক্লাস করানো আছে, সেখানে বলাও আছে কীভাবে ফর্মুলা ডিরাইভ করতে হয়। ঠিক আছে, তাহলে কী বললাম আমি? ঘনত্ব, যেটা কিনা তরলের ঘনত্ব, ইন্টু তোমাদের জি মানে অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি, ইন্টু তোমাদের আয়তন। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফর্মুলা হয়, এটাকেই আমি এখানে বাংলায় লিখলাম। ওকে, তো তুমি দেখো যখন একজন ব্যক্তি সম্পূর্ণরূপে নিমজ্জিত হবে, দেখো জলের ঘনত্ব, এটা ঘনত্ব বলতে তরলের ঘনত্ব। ঠিক আছে, তরলের তো তরলের যে ঘনত্ব সেটাতে এক থাকবে, জিও এক থাকবে, কিন্তু যত তুমি নিমজ্জিত হবে তত তোমার আয়তন তো জলের মধ্যে বেশি ঢুকছে না। তার মানে যখন তুমি নিমজ্জিত বেশি হবে, ভালো করে বুঝবে, যত নিমজ্জিত তুমি হবে তত তোমার ওয়েট কী হবে? কমে যাবে। পয়েন্ট টু বি নোটেড। তার মানে কেস নম্বর 1 কিন্তু কম হবে, কারণ কেস নম্বর 1-এ কী বলা আছে? পূর্ণ নিমজ্জিত বলা আছে। কেস নম্বর 1 কী হবে? কম হবে। কার থেকে? কেস নম্বর 2-এর থেকে। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? আশা করি বুঝতে পারছো। কেস নম্বর 2 অর্থাৎ যেখানে অর্ধ নিমজ্জিত বলা আছে সেখানে ওজন কী হবে? বেশি হবে কেস নম্বর 1-এর থেকে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন দেখো, বলেছে ডব্লু ওজনের, মানে একটা বডি আছে যার ওজন হচ্ছে ডব্লু, জলের মধ্যে আর প্লবতা বল উপলব্ধি করলো, তাহলে দেহের আপেক্ষিক ঘনত্ব কত হবে যদি ডব্লু ইকুয়াল টু আর হয়?
দেখো আপেক্ষিক ঘনত্বের কথা বলেছে, আর আপেক্ষিক ঘনত্ব নির্ভর করে আপেক্ষিক ওয়েটের ওপর, মানে আপেক্ষিক ওজনের ওপর। ঠিক আছে, কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক ওজনের ওপর। লিখে দিচ্ছি আপেক্ষিক, ঠিক আছে, আপেক্ষিক ওজন। ওকে, জাস্ট এ মিনিট, ইয়েস, আপেক্ষিক ওজন। অর্থাৎ এই যে আপেক্ষিক ঘনত্ব, এটা আমাদের কিসের উপর নির্ভর করে? আপেক্ষিক ওজনের উপর নির্ভর করে। এবার আপেক্ষিক ওজন কি? আপেক্ষিক ওজন হচ্ছে অ্যাকচুয়াল ওজন, যেটাকে এখানে ডব্লিউ দেওয়া আছে, মাইনাস আর। ঠিক আছে, অ্যাকচুয়াল ওজন মাইনাস আর, এটা হচ্ছে আপেক্ষিক ওজন। ঠিক আছে, এখন দেখো এখানে বলেছে ডব্লিউ এবং আর সেম, তার মানে এটা যদি ডব্লিউ হয়, আর এর জায়গাতে আমি ডব্লিউ লিখতে পারি, তখন আমাদের আপেক্ষিক ওজন কী হয়ে যাচ্ছে? জিরো হয়ে যাচ্ছে। আর আপেক্ষিক ওজন যখন জিরো, তখন আপেক্ষিক ঘনত্ব কী হবে? জিরো হবে। তো অ্যান্সার আমাদের কী হবে? দিস উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আপেক্ষিক ওজন ডিপেন্ড করে, মানে আপেক্ষিক ঘনত্ব ডিপেন্ড করে আপেক্ষিক কিসের ওপর? ওজনের ওপর। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্ন। আচ্ছা, পরের প্রশ্ন কি বলছে দেখো, কেপলারের ল অনুযায়ী দুটি গ্রহের ক্ষেত্রে কোনটি সত্য? দেখো কেপলারের যে থার্ড ল আছে, সেই ল অনুযায়ী এটা প্রুভ করা যায়। কেপলারের ল অ্যাকচুয়ালি ফিজিক্সের ব্যাপার, নট জিওগ্রাফির ব্যাপার। বলে দিই, এই সূত্র আমাদের কি বলে, যে টাইমের স্কোয়ার প্রপোর্শনাল হবে ডিরেক্টলি ওর যে মাইনর অ্যাক্সিস থাকে তার কিউবের সাথে। এখান থেকে আমরা একটা সম্পর্ক পেতে পারি যে টাইমের স্কোয়ার ইকুয়াল টু হয় তোমাদের ওর যে অ্যাক্সিস থাকে তার কিউবের সাথে। এই রিলেশান থেকে এই রিলেশানে আসা যায়। ঠিক আছে, এবং এখানে তোমাদের এটা একটা গ্রহের জন্য সত্য। দুটো গ্রহ হলে কি করব? দুটো গ্রহ হলে কী করবো অ্যাকচুয়ালি বলে দিই। দেখো একটা জিনিস তোমাদের একটু মাথায় ঢোকার ব্যাপার, সেটা একটু বলে দিই। ধরো সাপোজ এখানে একটা সূর্য আছে, এবং সূর্য তো একটাই হয়। ঠিক আছে, আর আমরা জানি সূর্যের চারিদিকে পৃথিবী যে কক্ষপথে ঘোরে সেটা সম্পূর্ণ উপবৃত্তাকার কক্ষপথ। মানে পৃথিবী কখনও সূর্যের কাছাকাছি এসে যায়, এতটা কাছে, আবার কখনও পৃথিবী একদম দূরে চলে যায়। ঠিক আছে, এরকম দূরে চলে যায়। এবার তুমি একটা জিনিস ভালো মতোই দেখতে পাচ্ছ, ঠিক আছে, তুমি একটা জিনিস ভালো মতোই দেখতে পাচ্ছ যে এই যে ডিস্ট্যান্সটা দেখো সূর্য থেকে অনেকটা দূরে, আর এই যে ডিস্ট্যান্স দেখো সূর্য থেকে অনেকটা কাছে। ঠিক আছে, তো কোন ক্ষেত্রে পৃথিবীর গতিবেগ বেড়ে যাবে? এটা ডিপেন্ড করে এই যে টাইমের সঙ্গে আর, আর মানে কি, এই হচ্ছে আর, রেডিয়াস, রেডিয়াস হচ্ছে আর আমাদের এখানে। ঠিক আছে, অর্থাৎ সূর্য থেকে যে দূরত্ব পৃথিবীর গড় দূরত্ব, সেটাকে আমরা এখানে আর বলে ধরছি, এবং এই আরের ওপর ফুললি ডিপেন্ড করে, এবং আরের ওপর ডিপেন্ড করে, এবং আর আসে কোথা থেকে? অ্যাক্সিস থেকে আর আসে, এ ফর অ্যাক্সিস, সেখান থেকে এটা ডিপেন্ড করে। ঠিক আছে, অর্থাৎ আমরা বলতে পারি পৃথিবী থেকে সূর্যের দূরত্ব যত কম, তত পৃথিবীর গতিবেগ বেড়ে যাবে সূর্যকে প্রদক্ষিণ করার ক্ষেত্রে। আবার বলছি, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব বা সূর্য থেকে পৃথিবীর দূরত্ব যত কমে আসবে, তত পৃথিবীর ঘোরার গতিবেগ, সূর্যকে প্রদক্ষিণ করার গতিবেগ বেড়ে যাবে। ঠিক আছে, এটা তোমাদের মনে রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট পার্ট। এবার এই অনুযায়ী একটা রিলেশান আনা যায় দুটো গ্রহের ক্ষেত্রে। চলো দুটো গ্রহের ক্ষেত্রে কী রিলেশান আসবে দেখা যাক। সেটা হচ্ছে তোমাদের T1 প্রথমটার জন্য ধরছি তার স্কোয়ার বাই T2 তার স্কোয়ার ইকুইভ্যালেন্ট হয় তোমাদের A1 তার কিউব বাই A2 তার কিউব তার স্কোয়ার। ঠিক আছে, এই তোমাদের হয়। এবার এখান থেকে আরেকটা ফরম্যাটে আসা যায়, যদি এই তুমি অনুপাতের চিহ্নটা তুলে দাও, তাহলে এখানে রেডিয়াস যেটা কনস্ট্যান্ট সেটা চলে আসে। ঠিক আছে, তো এই ফরম্যাট কোথায় কোথায় খাটছে দেখো, এই ফরম্যাট খাটছে আমাদের এখানে সি দাগে, আমাদের ফরম্যাট খাটছে যেখানে এর জায়গায় আর লেখা আছে। আর কী করে আসে বললাম, তো অ্যান্সার তোমাদের এইটা হবে। এখান থেকে লেখা যায় T1 বাই T2, ঠিক আছে, তার হোল স্কোয়ার ইকুয়াল টু R1 বাই R2 তার হোল স্কোয়ার, সরি হোল কিউব। এই ফরম্যাট থেকে এই ফরম্যাটে আনা যায়, অ্যান্সার আমাদের এটা হবে। দেখো পরীক্ষার সামনে আমার মতে বলে তোমরা যদি কেপলারের সূত্র চাও, তাহলে একটা বড় ভিডিও আমাকে করে দিতে হবে। 3টে সূত্র এটা আছে, এবং এটা কিন্তু রেলে পড়ার প্রশ্ন, দেখতেই পাচ্ছ। ঠিক আছে, রেলওয়ে গ্রুপ ডিতেই পড়া প্রশ্ন 2018-তে। এরকম ধরনের ছোটোখাটো প্রশ্ন একটু আগে যেমন বলছিলাম, বড় বড় চ্যাপ্টার থেকে ছোটো ছোটো প্রশ্ন দিয়ে দেওয়া হয়, যেটা সূত্র বেসড প্রশ্ন, যেগুলো মনে রাখলেই হয়ে যায়। এগুলো সূত্র বেসড প্রশ্ন, মনে রাখবে যে T1 বা টি স্কোয়ার ইকুইভ্যালেন্ট হয় ডাইরেক্টলি কার সাথে? এ কিউবের সাথে, যেটা একদম প্রথমে লিখেছি। চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাবো। এটা হচ্ছে আমাদের 19 দাগ, আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের, অ্যাকচুয়ালি রেলওয়ের থেকে এটা ডিরেক্টলি স্ক্রিনশট দিয়ে রাখা। হোয়াট ইজ দ্য এএমইউ ইন কনটেক্সট অফ অ্যাটমস অ্যান্ড মলিকিউলস? এটা ইংরেজি পিডিএফ থেকে তোমাদের নেওয়া, ইংলিশ পিডিএফ থেকে। এএমইউ এর পুরো কথা কি, সোজা কথা বলতে জিজ্ঞাসা করা হচ্ছে। ঠিক আছে, তো দেখে নেওয়া যাক এএমইউ এর পুরো কথা কি। এএমইউ এর পুরো কথা হচ্ছে অ্যাটমিক মাস ইউনিট। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। অ্যাটমিক মাস ইউনিট ইজ দ্য ফুল ফর্ম অফ এএমইউ। ঠিক আছে, এখানে আমি আর বেশি ডিসকাস করছি না এএমইউ কি। চলো নেক্সট আমরা 20 দাগে যাব। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এটা অ্যাকচুয়ালি তোমাদের রসায়ন থেকে দেওয়া কেমিক্যাল ফর্মুলা যে ব্যালেন্স করার যে ব্যাপার, তার উপর বেস করে প্রশ্নটা দেওয়া হয়েছে। ব্লিচিং পাউডার ইজ প্রডিউসড বাই অ্যাকশন অফ ক্লোরিন অন ড্রাই স্ল্যাকড লাইম। মানে কি বলা হয়েছে,
ক্লোরিনের সঙ্গে যখন তুমি ড্রাই স্ল্যাকড লাইম মানে হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ঠিক আছে, CaOH2 ক্যালসিয়াম হাইড্রক্সাইড, তো স্ল্যাক লাইম অ্যাকচুয়ালি ক্যালসিয়াম হাইড্রক্সাইড হয়। তো ক্যালসিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে তুমি যখন ক্লোরিনের যখন বিক্রিয়া ঘটাচ্ছ তখন উৎপন্ন হয় তোমাদের ব্লিচিং পাউডার, এই যে CaOCl2। তো তোমাদের বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোয়িং ইকুয়েশন ইজ কারেক্ট ইন দিস কেমিক্যাল রিয়াকশান, এই কেমিক্যাল রিয়াকশানের ক্ষেত্রে বা রিগার্ডিং দিস কেমিক্যাল রিয়াকশান কোনটা তোমাদের কারেক্ট, ঠিক আছে। এই যে প্রশ্নটা দেওয়া হয়েছে এটা কেমিক্যাল ব্যালেন্সিং যে প্রসেস তার উপর বেস করে দেওয়া হয়েছে। দেখে নাও অ্যান্সার তোমাদের কী হবে, অ্যান্সার তোমাদের হবে তোমাদের 3 নম্বর অপশন ইজ কারেক্ট। কী করে বুঝলাম, দেখো তুমি দেখতে পাচ্ছ এখানে ক্যালসিয়াম কটা আছে, এখানে ক্যালসিয়াম একটা আছে, এখানে একটা আছে ক্যালসিয়াম, এখানে ক্যালসিয়াম একটা আছে, এখানে অক্সিজেন কটা আছে দুটো, কেন, আর হাইড্রোজেনের দুটো, কারণ ব্র্যাকেটের বাইরে 2 আছে, কারণ অক্সিজেনের জন্য 2, হাইড্রোজেনের জন্য 2, ওই জন্য কমন নিয়ে 2 করা হয়েছে। দেখো এখানে অক্সিজেন কটা আছে, একটা অক্সিজেন, একটা অক্সিজেন, গুড। এখানে হাইড্রোজেন কটা আছে, দুটো আছে, এই দেখো হাইড্রোজেন তোমাদের দুটো আছে। এখানে ক্লোরিন কটা আছে, এখানে ক্লোরিন আমরা দেখতে পাচ্ছি এখানে কটা আছে, খেয়াল করে দেখো ক্লোরিন আছে তোমাদের দুটো। এখানে ক্লোরিন কটা আছে তোমাদের দেখতে পাচ্ছ, তোমাদের ক্লোরিন আছে দুটো, ঠিক আছে। তো তোমরা বলবে স্যার এটা তো আমাদের কারেক্ট ফর্মুলা হচ্ছে। এবার তুমি একটা জিনিস ভালো করে বোঝো, ক্লোরিন এই যে আমরা 2Cl লিখেছি, এই যে 2Cl এটাই অ্যাকচুয়ালি ইনকারেক্ট। কেন ইনকারেক্ট, কারণ যখন আমরা ক্লোরিনকে লিখি তখন Cl2 লিখতে হয়, ক্লোরিনকে কখনোই Cl লেখা যায় না, এই জন্য এটা ইনকারেক্ট। অনেকে এইটা আর এইটা 1 নম্বর আর 3 নম্বরের মধ্যে গোলাবে। একটা ক্লোরিন বা বাই অ্যাটমিক যেটাকে বলা হয়, অর্থাৎ একটা ক্লোরিন পরমাণু মানে অণু তৈরি হতে গেলে দুটো ক্লোরিন পরমাণু দরকার। কি বললাম, একটা ক্লোরিন অণু, এইটা হচ্ছে একটা ক্লোরিন অণু, তার মধ্যে এর মধ্যে কটা ক্লোরিন পরমাণু আছে, দুটো ক্লোরিন পরমাণু আছে, ওই জন্য এখানে Cl2 লেখা হয়। তো 2Cl বা Cl ফরম্যাটে ক্লোরিন কখনো থাকতে পারে না, ক্লিয়ার হলো, এই জন্য এটাকে কাটা গেল। নেক্সট দেখো এইটা 3 নম্বরটা একটু বলে দিই, 3 নম্বরটা ম্যাচিংয়ের পর 2 নম্বরটা বলছি। Ca আছে, এখানে দেখো Ca আছে, এখানে O দুটো, এই একটা O, এই একটা O, এখানে H2 আছে, এই দেখো H2 আছে, এখানে Cl2 আছে, এখানে Cl2 আছে, তো এটা তো পুরোটাই কেটে যাচ্ছে, এটা আমাদের কারেক্ট ডেফিনেটলি বোঝা যাচ্ছে। এবার 2 নম্বরটা ভুল কেন, দেখো এখানে Ca আছে, দেখো এখানে Ca আছে, এখানে দুটো Ca আছে, এখানে একটা ক্যালসিয়াম আছে, এখানে দুটো ক্যালসিয়াম দেওয়া রয়েছে, ফলে এটা কেটে যাচ্ছে। নেক্সট দেখো এটা দেখো এখানে Ca একটা আছে, ক্যালসিয়াম একটা আছে, এখানেও ক্যালসিয়াম একটা আছে, এখানে অক্সিজেন দুটো আছে, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, ওকে কারেক্ট। এখানে হাইড্রোজেন দুটো আছে, এখানেও হাইড্রোজেন তোমাদের কটা আছে দেখতে পাচ্ছ, তোমাদের 2 আর 2 4 আছে, দেখো এই জায়গায়, এই যে নিচে 2 আর ওপরে 2, এই 2 কী করে দেয় 4 করে দেয়, ওটা 4টে হাইড্রোজেন হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা এখানে কেটে যাচ্ছে। কেমিক্যাল ব্যালেন্স নিয়ে আমার পুরো একটা ক্লাস আছে এবং তাতে অজস্র এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। ইউটিউবে যাও, সার্চ করো কেমিক্যাল ব্যালেন্সিং প্রসেস WB এক্সাম পোর্টাল, যেটা তোমার দরকার হবে সেটা ইংরেজি লিখবে, তার পাশে লিখে দেবে WB এক্সাম পোর্টাল, দেখবে সেটা নিয়ে টপিক তোমাদের চলে আসবে, কারণ এত ভিডিও দেওয়া আছে আমার মনে হয় সব টপিকই কভার করানো আছে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ফর্মুলা হবে, অ্যান্সার আমাদের কোনটা হবে, 3 নম্বর রিভিউতে কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরের দিকে যাবো। এটা কিন্তু তোমাদের 20 দাগ ছিল, ঠিক আছে, দাগ নম্বর দেওয়া হয়নি কারণ এটা ডিরেক্টলি PDF থেকে স্ক্রিনশটে রাখা হয়েছে। চলো পরের প্রশ্ন। তো 2Cl বা Cl ফরম্যাটে ক্লোরিন কখনো থাকতে পারে না, ক্লিয়ার হলো, এই জন্য এটাকে কাটা গেল। নেক্সট দেখো এইটা 3 নম্বরটা একটু বলে দিই, 3 নম্বরটা ম্যাচিংয়ের পর 2 নম্বরটা বলছি। Ca আছে, এখানে দেখো Ca আছে, এখানে O দুটো, এই একটা O, এই একটা O, এখানে H2 আছে, এই দেখো H2 আছে, এখানে Cl2 আছে, এখানে Cl2 আছে, তো এটা তো পুরোটাই কেটে যাচ্ছে, এটা আমাদের কারেক্ট ডেফিনেটলি বোঝা যাচ্ছে। এবার 2 নম্বরটা ভুল কেন, দেখো এখানে Ca আছে, দেখো এখানে Ca আছে, এখানে দুটো Ca আছে, এখানে একটা ক্যালসিয়াম আছে, এখানে দুটো ক্যালসিয়াম দেওয়া রয়েছে, ফলে এটা কেটে যাচ্ছে। নেক্সট দেখো এটা দেখো এখানে Ca একটা আছে, ক্যালসিয়াম একটা আছে, এখানেও ক্যালসিয়াম একটা আছে, এখানে অক্সিজেন দুটো আছে, এই একটা অক্সিজেন, এই একটা অক্সিজেন, ওকে কারেক্ট। এখানে হাইড্রোজেন দুটো আছে, এখানেও হাইড্রোজেন তোমাদের কটা আছে দেখতে পাচ্ছ, তোমাদের 2 আর 2 4 আছে, দেখো এই জায়গায়, এই যে নিচে 2 আর ওপরে 2, এই 2 কী করে দেয় 4 করে দেয়, ওটা 4টে হাইড্রোজেন হয়ে যাচ্ছে, দ্যাট মিনস এটা এখানে কেটে যাচ্ছে। কেমিক্যাল ব্যালেন্স নিয়ে আমার পুরো একটা ক্লাস আছে এবং তাতে অজস্র এক্সাম্পল দেওয়া আছে, ঠিক আছে। ইউটিউবে যাও, সার্চ করো কেমিক্যাল ব্যালেন্সিং প্রসেস WB এক্সাম পোর্টাল, যেটা তোমার দরকার হবে সেটা ইংরেজি লিখবে, তার পাশে লিখে দেবে WB এক্সাম পোর্টাল, দেখবে সেটা নিয়ে টপিক তোমাদের চলে আসবে, কারণ এত ভিডিও দেওয়া আছে আমার মনে হয় সব টপিকই কভার করানো আছে, ঠিক আছে। ওকে, তো এই হচ্ছে ফর্মুলা হবে, অ্যান্সার আমাদের কোনটা হবে, 3 নম্বর রিভিউতে কারেক্ট অ্যান্সার হবে। চলো নেক্সট আমরা পরের দিকে যাবো। এটা কিন্তু তোমাদের 20 দাগ ছিল, ঠিক আছে, দাগ নম্বর দেওয়া হয়নি কারণ এটা ডিরেক্টলি PDF থেকে স্ক্রিনশটে রাখা হয়েছে। চলো পরের প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, নিচের কোনটি একটি প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু। দেখো এখানে অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে AgNO3 এবং কপার হবে। আমি তোমাদের অনেকবার, এটা রাসায়নিক বিক্রিয়া ছিল সেখানে আমি তোমাদের করিয়েছিলাম, যখন AgNO3 অনেকবার করাইনি বাট করিয়েছিলাম, AgNO3 তার সঙ্গে যখন কপারের বিক্রিয়া হয় তখন যেটা উৎপন্ন হয় সেটা হচ্ছে কপার নাইট্রেট উৎপন্ন হয়, CuNO3 উৎপন্ন হয় এবং তার সঙ্গে কি হয়, সিলভার উন্মুক্ত হয়, ঠিক আছে।
এবং এখানে বলেছে কোনটা প্রতিস্থাপন বিক্রিয়া দিতে পারে। তুমি দেখতে পাচ্ছ NO3 কার ঘরে ছিল? NO3 ছিল সিলভারের ঘরে, মানে এজি, সিলভার নাইট্রেট, সিলভারের ঘরে ছিল। কিন্তু এখন বিক্রিয়ার পরে NO3 কার ঘরে চলে এসছে? কপারের ঘরে, মানে প্রতিস্থাপিত হচ্ছে, অর্থাৎ একজনের ঘর থেকে সে বেরিয়ে অপরজনের ঘরে ঢুকে যাচ্ছে। ডেফিনেটলি বুঝতে পারছো। সো এটাকে আমরা প্রতিস্থাপন বিক্রিয়া বলে জানি। এবার এই প্রতিস্থাপন বিক্রিয়া যদি এখানে যদি দুবার এরকম কিছু প্রতিস্থাপিত হতো, তখনই আমরা তাকে বলি দ্বিপ্রতিস্থাপন। এখানে একবার হচ্ছে, ওই জন্য এটাকে নর্মাল প্রতিস্থাপন বিক্রিয়া বলা হয়। প্রতিস্থাপন বিক্রিয়ার ইংরেজি হচ্ছে ডিসপ্লেসমেন্ট রিয়াকশন, ঠিক আছে। এবার একটা জিনিস দেখো, এই যে দ্রবণটা থাকে, ঠিক আছে, এটা কিন্তু কালারলেস থাকে। AgNO3 হচ্ছে কালারলেস, অর্থাৎ কোনো কালার নেই এর। তুমি তার মধ্যে কপার দিচ্ছ, কপারের কালার লালচে বাদামি হয়। কপারের কালার তো সবাই জানো, তামার কালার, ঠিক আছে। কিন্তু যখন বিক্রিয়া হয় তখন এই দ্রবণটা কিন্তু ব্লু কালারের হয়ে যায়। কেন জানো? এই কপার নাইট্রেট উৎপন্ন হয়, তাই এটা খুব ইম্পর্টেন্ট। কিউপিক নাইট্রেট যাকে বলা হয় উৎপন্ন হয়, তাই ঠিক আছে। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট কিন্তু এটা, এই বিক্রিয়াটা এই কারণে ইম্পর্টেন্ট। অনেক সময় বলা হয় যে কালারলেস সেটা ব্লু কেন হয়ে যায়, কারণ উৎপন্ন হয় এইটা, এইটা আমাদের উৎপন্ন হয়। ওকে, চল নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। আচ্ছা, পরের প্রশ্ন ভীষণ ঘোরানো প্রশ্ন, এটা এনসিইআরটি থেকে তোলা। অক্সিজেনের সাথে X নামক মৌলটি বিক্রিয়া করে জলে দ্রবীভূত হয় এবং উচ্চ গলনাঙ্ক যুক্ত একটি যৌগ করে। অ্যাকচুয়ালি এটা হবে একটি যৌগের উৎপত্তি ঘটাবে, এরকম সামথিং হবে, একটি যৌগ উৎপন্ন করে, ঠিক আছে। এখানে একটু মিস গেছে লাইনটা। তো নিচের কোনটি হচ্ছে X? অর্থাৎ বলা হয়েছে একটা জিনিস, সেটা হচ্ছে এখানে অক্সিজেন আছে, তার সঙ্গে এখানে একটা বাক্সে X নামক একটা তোমাদের মৌল আছে। যখন বিক্রিয়া করে তখন এমন একটা এখানে জিনিস উৎপন্ন হয় যেটা হচ্ছে তোমাদের জলে দ্রবীভূত হবে এবং উচ্চ গলনাঙ্কযুক্ত। সেই যে এক্স, সেই এক্সটা এর মধ্যে মোস্ট প্রবাবলি কোনটা? উত্তর হবে তোমাদের ক্যালসিয়াম। অক্সিজেনের সঙ্গে যখন ক্যালসিয়ামে বিক্রিয়া ঘটাও তখন তৈরি হয় তোমাদের ক্যালসিয়াম অক্সাইড। মনে রাখবে এটা কিন্তু ক্লাস 10-এর প্রশ্ন, এনসিইআরটির প্রশ্ন। সো ডেফিনেটলি ইন দ্য সিলেবাস আছে, নট আউট অফ দ্য সিলেবাস, ঠিক আছে, সিলেবাসের ভেতরেই আছে। তখন যেটা উৎপন্ন হয় সেটা ক্যালসিয়াম অক্সাইড উৎপন্ন হয়। ক্যালসিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয়, চুন জলের ব্যাপার তোমরা জানো, ক্যালসিয়াম অক্সাইডে চুন, ঠিক আছে। আর ক্যালসিয়াম অক্সাইড জলে দ্রবীভূত হয় এবং এর গলনাঙ্ক কিন্তু উচ্চ, ঠিক আছে। তো এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে, এইটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। তোমরা বলবে স্যার কার্বন, দেখো কার্বনের সঙ্গে যখন অক্সিজেন বিক্রিয়া করছে তখন একটা গ্যাস উৎপন্ন করে, তোমরা সবাই জানো, সেটা হচ্ছে CO2। গ্যাসের গলনাঙ্ক কখনোই উচ্চ হয় না, ঠিক আছে। আর কার্বন ডাইঅক্সাইডকে জলে দ্রবীভূত করা হলেও কার্বন ডাইঅক্সাইড গলনাঙ্ক কিন্তু উচ্চ মানের নয়। নেক্সট হচ্ছে তোমাদের সিলিকন। সিলিকনের সঙ্গে যখন অক্সিজেনকে বিক্রিয়া করানো হচ্ছে তখন উৎপন্ন হয় সিলিকন ডাইঅক্সাইড, ঠিক আছে। সিলিকন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, SiO2 উৎপন্ন হয়, সিলিকন ডাইঅক্সাইড উৎপন্ন হয়, ঠিক আছে। দেখছি ডাইঅক্সাইড, ইয়েস, সিলিকন ডাইঅক্সাইড উৎপন্ন হয়। ওকে, এই যে সিলিকন ডাইঅক্সাইড উচ্চ গলনাঙ্কযুক্ত, কিন্তু সিলিকন ডাইঅক্সাইড কিন্তু জলে দ্রবীভূত হয় না, ঠিক আছে। আর Fe, লোহার সঙ্গে যখন অক্সিজেন বিক্রিয়া করে তখন আয়রন অক্সাইড উৎপন্ন করে। কী উৎপন্ন করে? আয়রন অক্সাইড, ঠিক আছে, আয়রন অক্সাইড উৎপন্ন করে। আর আয়রন অক্সাইডেরও গলনাঙ্ক উচ্চমানের হলেও এটা জলে দ্রবীভূত হয় না। এখানে তো দুটো কন্ডিশন আছে, ভালো করে দেখো। ফার্স্ট কন্ডিশন হচ্ছে তাকে জলে দ্রবীভূত হতে হবে, এটা জলে দ্রবীভূত হয় এবং এটা উচ্চ গলনাঙ্কযুক্ত, একটাই আছে এইটা। কিন্তু এটা জলে দ্রবীভূত হয় না। উচ্চ গলনাঙ্কযুক্ত, ইয়েস, এটা উচ্চ গলনাঙ্কযুক্ত। নিচেরটা সেম, এটাও জলে দ্রবীভূত হয় না কিন্তু উচ্চ গলনাঙ্কযুক্ত, ইয়েস, এটাও উচ্চ গলনাঙ্কযুক্ত। আর এটা তো আমাদের গ্যাস, তো ডেফিনেটলি এর গলনাঙ্ক উচ্চ নয়, ঠিক আছে। আর এটার ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি দুটোই হয়, এটা জলেও রাইট দেবো আমরা, আর এটা ডেফিনেটলি উচ্চ গলনাঙ্কযুক্ত, সেটা তো আমরা কী দেবো? রাইট দেবো। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারলে, টোটাল এক্সপ্লেনেশন করে দেখালাম। চলো নেক্সট পরের প্রশ্ন দেখো, খাদ্য টিফিনকারিগুলোতে সাধারণত জিঙ্কের প্রলেপ না দিয়ে কেন টিনের প্রলেপ দেওয়া হয়? কারণ বলেছে জিঙ্ক টিনের থেকে বেশি বিক্রিয়াশীল, জিঙ্ক টিনের থেকে বেশি দামি, জিঙ্ক টিনের থেকে কম বিক্রিয়াশীল, জিঙ্কের গলনাঙ্ক টিনের থেকে বেশি। অ্যান্সার তোমাদের কোনটা হবে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। দেখো, জিঙ্কের সঙ্গে অ্যাসিডের মারাত্মক বিক্রিয়া হয়, আমরা জানি জিঙ্ক হচ্ছে অ্যাসিডের সঙ্গে ভীষণভাবে বিক্রিয়া করে এবং জিঙ্ক অত্যন্ত বেশি রিঅ্যাক্টিভ, ঠিক আছে। তো খাদ্যে আমাদের অ্যাসিড থাকে, আমরা জানি, তো খাদ্যে যে অ্যাসিড থাকে তার সঙ্গে জিঙ্ক বিক্রিয়া করে, ফলে খাদ্য টিফিনকারিগুলোতে জিঙ্কের প্রলেপ রাখা যায় না। তাহলে অ্যান্সার আমাদের কোনটা হবে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। টিন কম বিক্রিয়াশীল, জিঙ্ক অনেক বেশি বিক্রিয়াশীল, ওই জন্য টিনের সঙ্গে অ্যাসিডের বিক্রিয়া হয় না, ওই জন্য খাদ্য টিফিনকারিগুলোতে সাধারণত টিনের প্রলেপ দেওয়া হয়। চলো পরের প্রশ্ন, নিচের কোনটির আয়ন কঠিন জলে পাওয়া যায়? কঠিন জল হচ্ছে হার্ড ওয়াটার। কি ওয়াটার? হার্ড ওয়াটার, ঠিক আছে। অ্যাকচুয়ালি এটাকে এইভাবেই লেখা হয়, হার্ড ওয়াটার বলেই লেখা হয়,
মনে রাখবে কঠিন জলে যে দুটোর আয়ন পায় সেটা হচ্ছে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম। এই ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়ন পাওয়া যায় বলেই জলকে কঠিন জল বলা হয়। কোন জলে পাওয়া যায় জানো? ট্যাপ ওয়াটারে পাওয়া যায়, মানে ভূগর্ভস্থ জলে এটা পাওয়া যায়। ঠিক আছে, ওই জন্য দেখবে ভূগর্ভস্থ জল মানে যাদের ক্ষেত্রে জলে আয়রন নেই বা জলে দেখো আয়রন নেই মানে এরকম নয় যে ওটা আয়রন থাকে বলেই লাল হয়ে যায়, অ্যাকচুয়ালি ওখানে অনেক কিছু আয়রন মিক্সড আপ থাকে। এবার ওই জলে তুমি যদি কাপড় কাচতে যাও দেখবে অনেকটা বেশি করে ডিটারজেন্ট বা অনেকটা বেশি করে সার্ফ তোমার লাগছে। এটার কারণই এইটা, কারণ ওটা হার্ড ওয়াটার হয় তাই। ঠিক আছে, তো ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের আয়ন হচ্ছে এখানে তোমাদের অ্যান্সার হবে। ওকে, চলো নেক্সট পরের প্রশ্ন। পরের প্রশ্নটা রেলওয়েতে পড়ার প্রশ্ন এবং আমি জানি মোস্ট অফ দ্য স্টুডেন্ট অ্যান্সার করবে লাল বর্ণ ধারণ করে, কিন্তু এটা অ্যান্সার হবে না। ঠিক আছে, অ্যান্সার হবে তোমাদের এটা। কেন অ্যান্সার হবে স্যার? আপনি তো HCl বলছেন। দেখো HCl হচ্ছে অ্যাসিড, কিন্তু আমি HCl অ্যাসিডের কথা বলিনি, HCl গ্যাসের কথা বলেছি। মনে রাখবে হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস সাধারণ অবস্থায় ব্লু লিটমাসের সঙ্গে কোনো বিক্রিয়া করে না, কারণ হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস আর অ্যাসিড আলাদা। হাইড্রোজেন ক্লোরাইড গ্যাসকে তুমি যদি জলে দ্রবীভূত করো চাপ দিয়ে, তখন সেটা হাইড্রোজেন ক্লোরাইড অ্যাসিডে পরিণত হয়। অ্যাসিড কিন্তু ব্লু লিটমাসকে লাল করে দেবে, কিন্তু এটা গ্যাসের কথা বলা হয়েছে আর ব্লু লিটমাস ভিজেও নয়, এখানে কোথাও বলা নেই ব্লু লিটমাস ভিজে। তো আমরা বাই ডিফল্ট ধরে নেবো ব্লু লিটমাস হচ্ছে ড্রাই ব্লু লিটমাস, মানে শুকনো। তো এই দুটো ক্ষেত্রে কোনো বিক্রিয়া হয় না, যখন এটা গ্যাস হয়েছে আর এটা যখন ড্রাই রয়েছে তখন কোনো বিক্রিয়া হয় না এবং কোনো রঙের পরিবর্তন হবে না। দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। এবং বিশ্বাস করবে না, এটা অ্যাকচুয়ালি রেলওয়ে গ্রুপ ডির প্রশ্ন এবং খুব ভালো প্রশ্নটা ট্রিকি প্রশ্ন। ঠিক আছে, অ্যাসিড হলে বিক্রিয়া করবে, HCl গ্যাস হলে যদি এটা ড্রাই না হয়, যদি এটা ওয়েট হয় মানে ভিজে হয়, তাহলেও বিক্রিয়া করবে, কিন্তু এখানে বলা নেই, ফলে আমরা ধরে নেবো কোনো রঙের পরিবর্তন হবে না, কারণ কোনো বিক্রিয়াই হবে না। ঠিক আছে, চলো নেক্সট পরের প্রশ্নে। পরের প্রশ্ন, 8 ওহম রোধযুক্ত একটি ইলেকট্রিক হিটারের মধ্য দিয়ে 15 অ্যাম্পিয়ার কারেন্ট 2 ঘন্টা ধরে প্রবাহিত হলো। হিটার দ্বারা উৎপন্ন তাপের হার নির্ণয় করো। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। ঠিক আছে, কি করব? দেখো এখানে তোমাদের কি বলেছে, আমাদের বলেছে তাপের হার নির্ণয় করতে বলেছে। দেখো তাপ মানে কি? তাপ যেটা হচ্ছে, দেখো এখানে আমরা যদি পাওয়ারের ফর্মুলা ইউজ করি তাহলে আমাদের এখানে অ্যান্সার বেরিয়ে যাবে বেসিক্যালি। ঠিক আছে, পাওয়ারের ফর্মুলা আমাদের কি বলে, সেটা বলে হচ্ছে আমাদের অ্যাম্পিয়ারের যে স্কোয়ার তার সঙ্গে আমরা যদি আরকে ইন্টু করি তাহলে আমরা পাওয়ার পেয়ে যাব। ঠিক আছে, তো অ্যান্সার আমাদের কী হবে, এখানে 15 স্কোয়ার দেবো ইন্টু আমরা এখানে 8 করবো। 15 স্কোয়ার মানে কত? 225 আর 8 ইন্টু হবে, তো কত আসছে দেখো এখানে তোমাদের। যদি এটা 2 হতো তাহলে 1600 হতো, 1600 থেকে বেশি অ্যান্সার হবে। তো কোনটা হবে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হওয়া উচিত। অবশ্য না আছে, একবার দেখে নিই। 200 ইন্টু 8 করলে 1600 হয়, আর 25 ইন্টু 8 করলে 200 হয়। 1600 আর 200 কত হয়? 1800। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এবার এটা আমাদের ওয়াটে অ্যান্সার আসবে, আর ওয়াট বলতে আমরা কি জানি? ওয়াট বলতে আমরা জানি 1800 জুল পার সেকেন্ড। ওয়াটকেই জুল পার সেকেন্ড হিসেবে লেখা যায়। তো এত জুল পার সেকেন্ড উইল বি দ্য কারেক্ট অ্যান্সার। তোমরা বলবে স্যার আপনি কেন এই অ্যান্সারটা করলেন? তুমি জানো যে তাপ হচ্ছে একটা শক্তি, হিট ইজ আ এনার্জি। এনার্জি একক কী হয়? জুল হয়। তোমাকে হার নির্ণয় করতে বলেছে, তো পার সেকেন্ডে অ্যান্সার হবে, তো এটা আমাদের অ্যান্সার হবে। আর তুমি বলবে স্যার সেকেন্ড অ্যান্সার কী করে আসছে? এটা তো 2 ঘন্টা আছে, আমরা তো ঘন্টা নেইনি। পয়েন্ট টু বি নোটেড, আমরা তো ঘন্টা নেইনি। সে অ্যান্সার আমাদের কী হবে? 1800 জুল পার সেকেন্ড, এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। কারণ 1800 ওয়াট বেরোচ্ছে, আর ওয়াট মানেই সেটা জুল পার সেকেন্ডেই অ্যান্সার আসবে। তো সেকেন্ডে উত্তর কত আসবে? 1800 জুল উইল বি দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। খুবই ভালো প্রশ্ন, বিবৃতি এবং সিদ্ধান্ত যুক্তি দিয়ে দিয়েছে। 2018-তে পড়া রেলওয়ে গ্রুপ ডিতে পড়ার প্রশ্ন। বিবৃতি বলছে সাবান থেকে ডিটারজেন্ট হলো ভালো পরিষ্কারক বস্তু, মানে ইন কেস অফ when we compare soap and detergent we will find out that detergent is far better than soap. ডিটারজেন্ট হচ্ছে অনেক বেশি ভালো সাবানের থেকে, এটা হচ্ছে প্রথম বিবৃতি রয়েছে। যুক্তি বলছে সাবান কঠিন জলে ম্যাগনেসিয়াম এবং ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে না। দেখো ডিটারজেন্ট হচ্ছে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া করে না কঠিন জলে, সাবান বিক্রিয়া করে, ওই জন্য সাবান কম ভালো ডিটারজেন্টের থেকে। তাহলে যুক্তি ভুল কিন্তু বিবৃতি ঠিক। তাই অ্যান্সার আমাদের কোথায় হবে? কী বলেছে দেখো, এই যে বিবৃতি সঠিক কিন্তু যুক্তি ভুল। ও ফার্স্ট অপশন ইজ দ্য কারেক্ট অপশন। আবারও বলছি, সাবান বিক্রিয়া করে কিন্তু ডিটারজেন্ট বিক্রিয়া করে না, কিন্তু এখানে তো লেখা আছে সাবান বিক্রিয়া করে না, এই জন্য এটা কারেক্ট হচ্ছে না। তো যুক্তি আমাদের ভুল হচ্ছে, বিবৃতি আমাদের সঠিক হয়ে যাচ্ছে। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হেয়ার। ঠিক আছে, চলো নেক্সট আমরা পরের প্রশ্নে যাব। পরের প্রশ্ন, এটা রেলওয়ে গ্রুপ ডিতে পড়া প্রশ্ন। CaCO3 এবং সেটাকে যদি তুমি হিট দাও, অ্যাকচুয়ালি বেসিক্যালি এখানে হিট ব্যবহার করা হয়। ঠিক আছে, তাকে যদি তুমি হিট দাও তাহলে সেটা দুটো পার্টে ভাগ হয়ে যায়। একটা হচ্ছে ক্যালসিয়াম অক্সাইডে ভাগ হয় আর কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে। তো তুমি দেখতে পাচ্ছি একটা যৌগ ছিল, তাকে হিট দিয়ে দুটো পার্টে ভাগ করা হচ্ছে।
তো সমন্বয় তো এটা নয়, সমন্বয় মানে তো যোগকারী বা দুটো জিনিস মিলিত হয়ে একটা জিনিস উৎপন্ন হওয়াকে আমরা সমন্বয় বলি। তো এটা তো হবে না। এখানে কোনো কিছু প্রতিস্থাপিতও হচ্ছে না, মানে একজনের ঘর থেকে বেরিয়ে অপরজনের ঘরে ঢুকছে না, একটু আগে দেখিয়েছিলাম, তো এটা তো হবে না। এটা দ্বি প্রতিস্থাপন তো নয়, প্রতিস্থাপনই নয়, তো দ্বি প্রতিস্থাপন কোথা থেকে হবে? এটা আমাদের এইটা হবে। অর্থাৎ এই যে ডিকম্পোজিশন, এটাকে বলা হয় ভাঙন বিক্রিয়াও বলা হয় অনেক সময়, ঠিক আছে। রেলে যে অপশানটা ছিল সেটা ভাঙন বিক্রিয়া, এটাকে ডিকম্পোজিশন বিক্রিয়াও বলা হয়, ঠিক আছে। ডিকম্পোজিশন বলতে কি কোনো একটা যৌগ থেকে ভেঙে দুটো আলাদা আলাদা যৌগ উৎপন্ন হওয়া, ঠিক আছে। দেখতে পাচ্ছ ক্যালসিয়াম বাইকার্বনেট ছিল, মানে ক্যালসিয়াম কার্বনেট ছিল, অ্যাকচুয়ালি বাই নয়, ক্যালসিয়াম কার্বনেট, সেটা হিট দিচ্ছ তখন সেটা ভেঙে কী হচ্ছে, ক্যালসিয়াম অক্সাইড এবং CO2 উৎপন্ন হচ্ছে, তো এটা ভাঙছে, তো ডিকম্পোজিশন বিক্রিয়া। তো দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। চলো পরের প্রশ্ন, এটা NCERTর প্রশ্ন এবং এটা লাস্ট প্রশ্নের আগের প্রশ্ন। গৃহস্থ বাড়িতে শ্রেণী বর্তনী ব্যবহার হয় না কেন? আমরা যে সার্কিটিং ব্যবহার করি, আমাদের বাড়িতে যে সার্কিটিং ব্যবহার করা হয়, তাই তুমি দেখবে প্রত্যেকটা অ্যাপ্লায়েন্সের জন্য, অ্যাপ্লায়েন্স মানে কি ইলেকট্রিক সরঞ্জাম, প্রত্যেকটা সরঞ্জামের জন্য আলাদা আলাদা সুইচ ব্যবহার করা হয়। পাখার যদি অফ করতে চাই, পাখা সুইচ আমরা অফ করব, পাখা সুইচ অফ করলে পাখাই অফ হবে, লাইট অফ হয়ে যাবে না। লাইটের সুইচ অফ করলে লাইটই অফ হবে, পাখা অফ হবে না। আবার লাইটের সুইচ অন করলে লাইটই অন হবে, পাখা চলতে আরম্ভ করবে না। অর্থাৎ প্রত্যেকটা জিনিসের জন্য আলাদা আলাদা করে সুইচ ব্যবহার করা হয়। এটা কেন ব্যবহার করা হয় জানো? কারণ আমাদের বাড়িতে যে বা প্রত্যেকের বাড়িতে যে সার্কিটিং ব্যবহার করা হয় সেটা হচ্ছে প্যারালাল সার্কিটিং, মানে সমান্তরাল বর্তনী ব্যবহার করা হয়। ওকে, তো শ্রেণী বর্তনী ব্যবহার করা হয় না কেন? কারণ শ্রেণী বর্তনীতে একটা মাত্র সুইচ ব্যবহার করা যায়, একটা সুইচ মারলে কি হয়, সব অফ হয়ে যাবে। পাখা দরকার নেই, তুমি পাখাটা অন রাখবে না, অফ রাখবে, কিন্তু লাইটটা দরকার আছে, লাইটটা অন রাখবে, সেটা চলবে না, একটা সুইচ মারলে সব অফ হয়ে যাবে। সো এটা তো ডেফিনেটলি এই কারণে ব্যবহার করা হয় না। নেক্সট হচ্ছে বর্তনীর সাথে যুক্ত কোনো একটি ইলেকট্রিক সরঞ্জাম খারাপ হলে অন্য সবকটি একসাথে অফ হয়ে যাবে, এটাও কারেক্ট। যদি পাখা খারাপ হয়ে যায় তো লাইটও অফ হয়ে যাবে, এটা হচ্ছে মেন রিজন। আর একটা মেন রিজন নেক্সট হচ্ছে বর্তনীর সমস্ত সরঞ্জাম সমান ভোল্টেজ পায় না, এটাও একটা কারণ। তো এখানে অ্যান্সার তোমাদের কোনটা হবে? ওপরের সবকটি এখানে সঠিক, দিস ইজ দ্য কারেক্ট অ্যান্সার হিয়ার। বি আর সি তো অবশ্যই সঠিক, কিন্তু কেবলমাত্র বি আর সি সঠিক নয়, এখানে যে তিনটে দেওয়া আছে তিনটেই সঠিক। তো অ্যান্সার আমাদের কোনটা হবে? এটা আমাদের কারেক্ট অ্যান্সার হবে। চলো 30 দাগ লাস্ট প্রশ্ন। আচ্ছা, লাস্ট প্রশ্ন ভেরি ইন্টারেস্টিং প্রশ্ন। একটি তড়িৎ পরিবাহী লম্বা সোজা সলিনয়েডের ক্ষেত্রে চুম্বক ক্ষেত্র কোনটা হবে? শূন্য হবে, সব বিন্দুতে সমান হবে, যখন প্রান্তদ্বয়ের দিকে এগোনো হচ্ছে, অর্থাৎ যেটা আমরা জানি নর্থ পোল আর সাউথ পোল থাকে, পোলগুলোর দিকে যখন এগোচ্ছে তখন কি কমে যাবে নাকি পোলগুলোর দিকে এগোলে বেড়ে যাবে? ঠিক আছে, এখন যাদের সলিনয়েড সম্পর্কে আইডিয়া নেই তারা আমার চুম্বক ক্ষেত্রের উপরে আমার ভিডিও আছে 4-5টা, সেগুলো প্লিজ দেখে নাও, কারণ এটা বিশাল বড় চ্যাপ্টার, ঠিক আছে, NCERTতে ইনফ্যাক্ট আছে, তো সেটা আমি তোমাদের করিয়েও দিয়েছি। এইটা ধরো একটা সফট আয়রন রড, মানে নরম লোহার তৈরি, এটা হচ্ছে একটা রড। আর সলিনয়েড তৈরি করতে সম্ভবত সম্ভবত শব্দটা ভুল প্রয়োগ করলাম, অ্যাকচুয়ালি কী প্রয়োগ করা হয়, লম্বা একটা সফট আয়রন রডকেই ব্যবহার করা হয়, ঠিক আছে। এর গায়ে কী করা হয়, তার পেঁচানো থাকে, ঠিক আছে, এর গায়ে কী হয়, তার পেঁচানো থাকে এরকম, এবং এই তারটা যে তারটা আমি এখানে আঁকছি সবুজ কালার দিয়ে, এই তারটা কিন্তু তামার তার হয়, ঠিক আছে। কপার ওয়্যার কী করা হয়, এর গায়ে পেঁচিয়ে দেওয়া হয়, ঠিক আছে, এবং দিয়ে এরকম সলিনয়েড তৈরি করা হয়। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার এই যে সলিনয়েডের মধ্যে চুম্বক ক্ষেত্র যদি তুমি দেখো, চুম্বক ক্ষেত্রের যে নেচার সেটা যদি তুমি দেখো, তাহলে দেখবে এই সলিনয়েডের মধ্যে, আমি মাঝখানের কথা বলছি, এই সলিনয়েডের মাঝখানে কী হয়, চুম্বক ক্ষেত্রগুলো এরকম স্ট্রেট হয়, একদম স্ট্রেট, মানে কোনো রকম কোনো হ্যাঁকা ব্যাকা নয় বা গোল কোনো ব্যাপার নয়, এমন নয় যে প্রান্তের দিকে এলে সেটা বেড়ে যাবে, এমন কোনো ব্যাপার নয়, সোজাসুজি কী হয়, একদম স্ট্রেট লাইন তৈরি করে। যেহেতু স্ট্রেট লাইন তৈরি করে এবং সর্ব অংশে সমান হয়, তো আমরা এখানে অ্যান্সারে কোনটা ক্লিক করব, আমরা অ্যান্সারে ক্লিক করব অপশান বি, বি উইল বি দ্য কারেক্ট অপশান, ঠিক আছে। অর্থাৎ সব কটা বিন্দুতে কী হয়, এটা সব কটা বিন্দুতে কী হয়, এটা সমান হয়, ঠিক আছে, দিস ইজ দ্য কারেক্ট অপশান হিয়ার। ওকে, সব বিন্দুতে সমান হয়। তিনটে জিনিস বা চারটে জিনিস একটু মনে রাখবে। এক হচ্ছে সব বিন্দুতে সমান হয়, এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে এটা তৈরি করতে সফট আয়রন কোর ব্যবহার করা হয়, সফট আয়রন কোর, ঠিক আছে, আয়রন কোর ব্যবহার করা হয়, ঠিক আছে। আর 2 নম্বর যেটা বিষয় যেটা বললাম সেটা হচ্ছে যে কপার ওয়্যারের কয়েল থাকে এর গায়ে, কপার ওয়্যার কয়েল, এই যে যেটা আমি সবুজ কালারে দেখিয়েছি, কয়েল থাকে, ঠিক আছে। 3 নম্বর যেটা বিষয়, যেটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট পয়েন্ট, যেটা মনে রাখবে, সেটা হচ্ছে সলিনয়েড বলতে কোনটাকে বোঝায়, এই কপার অয়েল কয়েলটাকেই কিন্তু বেসিক্যালি সলিনয়েড বোঝায়। তো
তো 3 নম্বর যেটা বলছিলাম, এই যে পাকগুলোর যে দূরত্ব, এই যে পাকের যে দূরত্ব, এই পাকের দূরত্ব যদি কমিয়ে আনা হয় তত সলিনয়েডের ম্যাগনেটিক ফিল্ড বা চুম্বকীয় ক্ষেত্রের যে তোমার বলতে পারো যে স্ট্রেংথ বা শক্তি সেটা কিন্তু বাড়ে। তো আমরা বলতে পারি পাকগুলো যত কাছাকাছি থাকবে, নিয়ার বাই যত হবে, ঠিক আছে, নিয়ার বাই কয়েলিং, যত নিয়ার বাই কয়েলিং হবে, পাকগুলো যত কাছাকাছি থাকবে, ঠিক আছে, তত কী হবে, স্ট্রেংথ তত বাড়বে, ঠিক আছে, শক্তি তত কী হবে, বাড়বে, শক্তি তত কী হবে, বাড়বে। আমি ঊর্ধ্বগামী এরকম একটা ব্যাপার দিয়ে দাঁড়ালাম, ঠিক আছে। মনে রাখবে যত নিয়ার বাই কয়েলিং হবে, যত পাক সংখ্যা যত বাড়বে এবং পাকগুলো যত কাছাকাছি আসবে, পাক সংখ্যা বাড়লে পাকগুলো কাছাকাছি চলে আসবে, ঠিক আছে, তত কী হবে, শক্তি, এর যে চুম্বক শক্তি সেটা কী হবে, বাড়বে। ওকে, এটা আমাদের লাস্ট প্রশ্ন ছিল। কিছুক্ষণ পরে তোমাদের পিডিএফ দেওয়া হবে, পিডিএফ সঙ্গে সঙ্গে দেওয়া হয় না, পিডিএফ একটু পরে দেওয়া হয়, কারণ এটা নেওয়া হয়, নেওয়ার পর পিডিএফটাকে তৈরি করা হয়, তারপর তোমাদের পিডিএফটা দেওয়া হয়, ঠিক আছে। এটা করতে একটু প্রসেস একটু লাগে, ঠিক আছে। আর এটা তোমাদের সফট হবে, রিয়েলি সরি, তোমাদের সফট হবে। ওকে, তো এই পয়েন্ট যা বললাম, আলোচনা করলাম, মনে রেখো, যা যা করিয়েছি একটু খেয়াল রেখো। মোটামুটি আমাদের আরও হয়তো 2-3টে এই 500 সিরিজের মধ্যে ভিডিও আসবে, ঠিক আছে। এছাড়াও এই দেখো, এই ভিডিওগুলো দেওয়ার কারণ তোমাদের রিভিশন করা, ঠিক আছে। তো রিভিশন করতে থাকো, থ্যাংক ইউ। আর যদি কারোর বেসিকে প্রবলেম হয় তো বেসিক ভিডিওগুলো একবার দেখে নিও। ওকে, থ্যাংক ইউ।